হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি রসায়নের অধ্যায় ৪ অর্থাৎ পর্যায় সারণীর শেষ ভিডিও। যদিও গত ভিডিওতে আমাদের ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা পড়ানোর কথা ছিল, কিন্তু ওইখানে কিছু এক্সট্রা টপিক পড়ানো হয়েছিল, এজন্য এই দুইটা টপিক টাচ করা হয়নি। আজকে আমরা ইনশাআল্লাহ ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা শেষ করে ফেলবো। প্রথমেই ইলেকট্রন আসক্তির সংজ্ঞা লাগবে আমাদের। একদম বই থেকে দিচ্ছি, দেখো, ইলেকট্রন আসক্তি, যার ইংলিশ হলো ইলেকট্রন অ্যাফিনিটি, তাই না? আসক্তি জিনিসটা অ্যাকচুয়ালি খারাপ শোনায়, যেমন মাদকাসক্তি, মানে সে মদ খায়, মদখোর সোজা কথা, ঠিক আছে? বাট ইলেকট্রন আসক্তি খারাপ কিছু না, সে ইলেকট্রনকে চায়, ঠিক আছে? ইলেকট্রনের প্রতি তার অনেক বেশি আকর্ষণ। সংজ্ঞায় প্রথমেই বলছে যে গ্যাসীয় অবস্থায়। এখন এই গ্যাসীয় অবস্থায় এই কথাটা কিন্তু আয়নীকরণ শক্তির সংজ্ঞাতেও ছিল। আমি তোমাদেরকে বলেছিলাম যে ইলেকট্রন আসক্তির সময় জিনিসটা আমি ব্যাখ্যা করব। আসো, জিনিসটা কি, এর ব্যাখ্যাটা করার জন্য আমাদের কণার গতিতত্ত্ব সম্পর্কে জানতে হবে। এই কণার গতিতত্ত্ব এসএসসি রসায়নের দ্বিতীয় অধ্যায়তে আলোচনা করা আছে, ঠিক আছে? কণার গতিতত্ত্ব অনুসারে আমাদের যে কোনো একটা পদার্থ কি অনেকগুলো কণা নিয়ে গঠিত না? অনেকগুলো কণা আছে মনে করো। এখন এই কণাগুলোর মধ্যে পরস্পরের প্রতি এক ধরনের আকর্ষণ কাজ করে, ঠিক আছে? এই আকর্ষণটাকে বলে আন্তঃকণা আকর্ষণ শক্তি। কি বলে? আন্তঃকণা আকর্ষণ শক্তি। এখন এখানে আন্ত লেখা, আমি দুইটা টার্ম তোমাকে একটু বুঝাই, একদম বেসিক এগুলো। একটা হলো কি অন্ত, আরেকটা হলো আন্ত, ঠিক আছে? অন্তর ইংলিশ হলো ইন্ট্রা, আর আন্তর ইংলিশ হলো ইন্টার। যেমন সাপোজ ইন্ট্রা মানে কি, ধরো তোমাদের স্কুলে একটা কম্পিটিশন হইতেছে, স্কুলের মধ্যে ধরো ক্রিকেটের একটা কম্পিটিশন হইতেছে, এটার আমরা বলবো যে ইন্ট্রা স্কুল টুর্নামেন্ট, ঠিক আছে? ইন্ট্রা স্কুল টুর্নামেন্ট মানে এটা কিন্তু শুধুমাত্র স্কুলের মধ্যে সীমাবদ্ধ। আবার যদি এমন হয় যে দুইটা স্কুলের মধ্যে টুর্নামেন্ট হইতেছে, সেটাকে আমরা বলবো ইন্টার স্কুল টুর্নামেন্ট। তাহলে ইন্ট্রা আর ইন্টার এই দুইটার বেসিক পার্থক্য বুঝছো? ইন্ট্রার বাংলা অন্ত, আর ইন্টারের বাংলা হইলো আন্ত। এখানে লেখা কি আন্তঃকণা, আন্তঃকণা বলতে বুঝাইতেছে এই একটা কণা, এই একটা কণা, এই দুইটা কণার মধ্যে পারস্পরিক যে আকর্ষণ, সেইটাই হলো আন্তঃকণা আকর্ষণ শক্তি, ঠিক আছে? এখন দুই রকমের শক্তি আছে, একটা হইলো আন্তঃকণা আকর্ষণ শক্তি, আরেকটা হইলো কণার গতি শক্তি। এই যে কণাগুলা, যে কোনো একটা পদার্থ, যে এই যে অনেকগুলো কণা নিয়ে গঠিত, এই প্রত্যেকটা কণার মধ্যে গতিশক্তি আছে, ঠিক আছে? মানে এরা চুপচাপ বসে থাকেন, এরা কন্টিনিউসলি নড়াচড়া করে, কেউ কেউ দৌড়ায়, কেউ কেউ লাফায়, অনেক কিছুই করে, ঠিক আছে? তার মানে এই কণাগুলোর মধ্যে গতিশক্তি আছে। এখন ধরো আমাদের যে আন্তঃকণা আকর্ষণ শক্তি, এটার কাজ কি? এটার কাজ হলো আমার কণাগুলোকে কাছাকাছি রাখা, ঠিক আছে? আর গতিশক্তি, কণার গতিশক্তির কাজ হইলো কণাগুলো যেন বাইরে চলে যায়। এখন তুমি আমাকে বলো, যদি আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি হয়, তাহলে কণাগুলো কি ভিতরে থাকবে, মানে বের হয়ে যেতে পারবে না। কিন্তু যদি আন্তঃকণা আকর্ষণ শক্তির থেকেও কণার গতিশক্তি বের হয়ে যায়, তাহলে কি কণাগুলো অনেক সুন্দর মতো লাফালাফি করতে পারবে, তাই না? আর যাদের আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি, তাদের কিন্তু কণাগুলো বলতে পারো যে চুপচাপ জাগা মতো বসে থাকে, কারণ এদের গতিশক্তি অনেক কম। এখন যারা দ্বিতীয় অধ্যায় করনি, তারা একটু খেয়াল করো এই জায়গাটা। আমি বলছি কি, যে আন্তঃকণা আকর্ষণ শক্তি যদি বেশি হয় কণার গতিশক্তি থেকে, তাহলে আমরা যে অবস্থা, ভৌত অবস্থাটা দেখতে পাই, সেটা হলো কঠিন অবস্থা, ঠিক আছে? তার মানে একটা কঠিন পদার্থ যেমন হইতে পারে ইট, তাই না? এই ইটের বা বরফ হইতে পারে, এই বরফের আন্তঃকণা আকর্ষণ শক্তির মান গতিশক্তির থেকে অনেক বেশি, ঠিক আছে? এই জন্যই কি কণাগুলা ইচ্ছা মতো উড়াউড়ি করতে পারে না, বা ইচ্ছা মতো নড়াচড়া করতে পারে না। কঠিন পদার্থের কণাগুলা কেমন জানো? জায়গায় বসে থাকে চুপচাপ, একদম ভদ্র বাচ্চাদের মতো, একদম এই মানে জায়গায় বসেছে, জায়গায় বসেই আছে, কোনো নড়াচড়াই করে না। তুমি যখন বাইরে থেকে তাপ দাও, ঠিক আছে, তুমি কি করতেছো? বাইরে থেকে মনে করো বুনসেন বার্নার আছে বা মোমবাতি কিছু একটা আছে, সেখান থেকে তুমি তাপ দিতেছো। যখন তাপ দাও, এই প্রত্যেকটা কণার কি করে শক্তি গ্রহণ করতেছে, এই তাপ শক্তিটা শক্তি গ্রহণ করে এই কঠিন পদার্থরা কিন্তু লাফালাফি করতে পারে না। কেন? কারণ এরা
এই কণাগুলো যতই শক্তি গ্রহণ করুক এরা কি এই জায়গায় বসে থাকে চুপচাপ, কিন্তু কি করে নড়াচড়া করে, মানে এই যে জায়গায় বসে একটু নড়াচড়া করে, এছাড়া কিছু করে না। এই জায়গাতেই আছে কিন্তু জাস্ট একটু নড়াচড়া করে। আশা করি বুঝতে পারছি। কিন্তু জায়গা থেকে কিন্তু কখনোই সরে আসে না একটা লিমিট পর্যন্ত। কিন্তু তুমি যখন তাপ দিতেই থাকো অনেক বেশি তাপ দাও, একটা লিমিটের উপরে যখন তুমি তাপ দেবা, এই কঠিন পদার্থটা আর কঠিন পদার্থ থাকতে পারবে না। তার মানে তার একটা গলনাঙ্ক যদি রিচ করে তাহলে সে কি, তার গলন হবে, মানে কঠিন পদার্থটা তখন তরল পদার্থে পরিণত হবে। কোন পদার্থে? তরল পদার্থে। আর তরল পদার্থের বৈশিষ্ট্য কি জানো? এই যে বলছিলাম যে আন্তঃকণা আকর্ষণ শক্তি, যে শক্তিটা মূলত কণাগুলোকে কাছাকাছি রাখতে সাহায্য করে। আর কণার গতিশক্তি, যেই শক্তিটা কি করে, কণাগুলোকে দূরে সরাইতে সাহায্য করে, দূরে সরাইতে চায় সবাইকে। এখন তরল অবস্থায় এই দুইটা শক্তির মান পরস্পর সমান হয়ে যায়, আসলে সমান না, আমি বলতে পারি কাছাকাছি হয়ে যায়, ঠিক আছে, একদম কাছাকাছি, সমানের মতোই আর কি। এখন যখন কাছাকাছি হয়ে যায় তখন কিন্তু এই কণাগুলো আর একদম জায়গায় ফিক্স থাকে না। এই কণাগুলো কিন্তু ইচ্ছা মতো একটু নড়াচড়া করে, কিন্তু বেশি দৌড়াদৌড়ি করে না, ঠিক আছে, একটু নড়াচড়া করে। আমাদের মধ্যে কিছু মিচকে শয়তান আছে বাচ্চারা, হ্যাঁ, ওরা কি যখনই দেখে বড় কেউ আসে খুব শান্তশিষ্ট হয়ে যায়, যেই দেখে বড় কেউ নাই, আরে বাবা রে কি চিল্লা চিল্লি, কি দুষ্টামি। আমরাও কিন্তু এরকম অনেকটা করি, যেমন এক্সাম হলে, হ্যাঁ, স্যার ম্যাডামরা তো অনেক কড়া করে গার্ড দেয় সাধারণত, যেই একটু বের হয় সেই আমরা একদম পুরা দুষ্টামি করতে থাকি, এই মামা ওইটা বল, ওই মামা এটার অ্যান্সার কি, তাই না? আচ্ছা দেখো, তাহলে এই তরল পদার্থের ক্ষেত্রেও আমার আন্তঃকণা আকর্ষণ শক্তি আর কণার গতিশক্তি প্রায় সমান। এর ফলে আসলে তোমার যে তরল পদার্থ, যেহেতু কণাগুলো ইচ্ছা মতো যে কোনো জায়গায় যাইতেছে, বাট বেশিও আবার ঘোরাঘুরি করে না, এদের কিন্তু তরল পদার্থের আকার নাই। তরল পদার্থের আকার নাই মানে তুমি এক জায়গায় রাখলে সে সেখান থেকে অন্য জায়গায় চলে যেতেছে, মানে কি, সে প্রবাহ হইতেছে। এই জন্য কিন্তু তরল পদার্থকে মানে প্রবাহী বলে, কি বলে? প্রবাহী বলে, যেহেতু এরা প্রবাহ হতে পারে। নির্দিষ্ট আয়তন কিন্তু আছে, যেহেতু এরা বেশি দৌড়াদৌড়িও করে না, মোটামুটি দৌড়াদৌড়ি করে, এদের কিন্তু আকার নাই কিন্তু আয়তন আছে। কিন্তু এই যে তুমি তরল পদার্থরেও যদি আরো বেশি তাপ দিতেই থাকো, মনে করো বরফ থেকে হয়েছিল পানি, এই পানিতে তুমি আরো বেশি তাপ দিতে আসো দিয়ে দিয়ে এই পানি কিন্তু হয়ে যাবে জলীয় বাষ্প, মানে গ্যাস হয়ে যাবে, তাই না, বায়বীয়। এখন বায়বীয় পদার্থ কিন্তু আমরা জানি, ছোটবেলা থেকে মুখস্থ করছি যে গ্যাসকে তুমি যে সিলিন্ডারই রাখো না কেন, সেই গ্যাসটা সমগ্র সিলিন্ডার জুড়ে থাকে, ঠিক আছে। তার মানে গ্যাস চুপচাপ বসে থাকে না, এরা প্রচুর দৌড়াদৌড়ি করে, একদম ফুল সিলিন্ডারটাতেই গ্যাস বিরাজমান অবস্থায় থাকে। অর্থাৎ এদের কিন্তু আন্তঃকণা আকর্ষণ শক্তির মান অনেক কম আর গতিশক্তির মান অনেক বেশি। এই যে এতখানি তাপ দিয়ে দিয়া ওর গতিশক্তি বাড়াইতেই আসো, ঠিক আছে। এর যার ফলে বাড়তে বাড়তে আন্তঃকণা আকর্ষণ শক্তিকে অতিক্রম করে অনেক বাইরে যায়, ঠিক আছে। এর জন্য এরা ইচ্ছা মতো নড়াচড়া করতে পারে, এদের আকারও নাই, এদের আয়তনও নাই, ঠিক আছে। তাহলে এই যে আমি বললাম কণার গতিতত্ত্ব সম্পর্কে কিছু কথা, এগুলো থেকে তোমার কোনো কনফিউশন আছে? নাই? যেহেতু নাই, এখন তুমি বুঝতে পারবা ক্লিয়ারলি। এই যে গ্যাসীয় অবস্থায় বলতো কণাগুলার, এই কণা কণা মানে অ্যাকচুয়ালি পরমাণু, ঠিক আছে। এই পরমাণুগুলার মধ্যে আকর্ষণ শক্তি কি অনেক বেশি নাকি কম? কম। ফলে কি হইতেছে, আমরা কিন্তু ইজিলি মনে করো পরমাণুকে সরাইতেও পারতেছি, আবার চাইলে এখানে পরমাণু ঢুকাইতেও পারতেছি। এই জন্যই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তির সংজ্ঞার মধ্যে গ্যাসীয় অবস্থা মেনশন করা। এখন বুঝছো? কিন্তু অন্য দুইটা অবস্থায় কিন্তু এদের আন্তঃকণা আকর্ষণ শক্তি অনেক বেশি। ওই অবস্থায় থাকলে কিন্তু ইলেকট্রন সরাইতে যদি চাও তোমার অনেক বেশি শক্তি দিতে হবে, আরো অনেক বেশি, ঠিক আছে। এজন্য আমরা আগে যে কোনো কিছুরে গ্যাসীয় অবস্থায় কনভার্ট করে নেব, আমরা গ্যাসীয় অবস্থার সাপেক্ষেই সংজ্ঞাটা দিব। তাহলে বলছে কি, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের, এই যে এক মোল কি, ওইটা কিন্তু গত ক্লাসে শিখাইছি। এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন তুমি এবার প্রবেশ করাবা। আয়নীকরণ শক্তির সময় কি হয়েছিল, তুমি ইলেকট্রন বের করছিলা, আর ইলেকট্রন আসক্তি এখানে ইলেকট্রন উল্টারও প্রবেশ করাবা, তাই না। এখন দেখো প্রবেশ করাইলে ওই নিরপেক্ষ মৌল বা পরমাণু কি আর নিরপেক্ষ থাকবে, নাকি ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়ে যাবে? হ্যাঁ, অ্যানায়নে কনভার্ট হবে। যেহেতু এক মোল ছিল তোমার কাছে পরমাণু, সেখান থেকে তুমি কিন্তু এক মোল ঋণাত্মক আয়ন পাবা।
আর এই যে কনভার্ট করলা, তুমি উল্টা ওরে শক্তি দিয়েছো, ঠিক আছে, তুমি কি করছো, পরমাণুকে শক্তি দিয়েছো, তাহলে পরমাণু কি করবে, তোমারে শক্তি দেবে বা পরিবেশে শক্তি নির্গত করবে বা শক্তি ছেড়ে দেবে। এগুলো কি সবকটা টার্ম ক্লিয়ার তোমার কাছে? জাস্ট আয়নীকরণ শক্তির উল্টা। ঠিক আছে, ধরো এই একটা পরমাণু, এই পরমাণু যদি তুমি চাও যে এর ইলেকট্রন দেবা, তুমি ইলেকট্রন পরমাণুর মধ্যে প্রবেশ করাবা, তাইলে এই পরমাণুটা কি করবে, এই পরমাণুটা শক্তি বের করবে, শক্তি, এনার্জি, শক্তি লিখলাম না বেশি। ইলেকট্রন যদি তুমি ওরে দাও, ও তোমারে শক্তি দেবে। আর তুমি যদি এই পরমাণুর মধ্যে থেকে ইলেকট্রন বের করে নিতে চাও, ইলেকট্রন তুমি বের করবা, তাহলে উল্টা তোমাকে বাইরে থেকে কি করতে হবে, শক্তি দিতে হবে। তাহলে এইটা ছিল আমাদের আয়নীকরণ শক্তি, শক্তি বের মানে ইলেকট্রন বের করতাম, আমরা নিজেরা শক্তি দিতাম বাইরে থেকে। আর এই যে ইলেকট্রন প্রবেশ করায় এর ফলে শক্তি নির্গত হয়, এইটা হইলো কি, ইলেকট্রন আসক্তি। পার্থক্যটা বুঝছো? এখন দেখো এখানে দেওয়া আছে যে আমার একটা ফ্লোরিন পরমাণুতে মনে করে একটা ইলেকট্রন প্রবেশ করাইলাম, এর ফলে কি হয়েছে, একটা ফ্লোরাইড আয়নে পরিণত হয়েছে, একটা ফ্লোরাইড আয়ন, একটা একটা একটা, কিন্তু আমার সংজ্ঞা কিন্তু একটা দিয়ে না, আমার সংজ্ঞা কি, 1 মোল লাগবে। মানে অ্যাভোগাড্রো সংখ্যক ফ্লোরিন পরমাণুতে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন প্রবেশ করিয়ে অ্যাভোগাড্রো সংখ্যক ফ্লোরিন আয়ন বানাতে হবে। বুঝতে পারছো? আর এই ফুল প্রসিজারে যেহেতু তুমি ইলেকট্রন ওর মধ্যে প্রবেশ করাইতেছো, তাহলে ও তোমার শক্তি দেবে বা শক্তি নির্গত করবে। যতটুকু শক্তি নির্গত করবে সেইটাই হইল ইলেকট্রন আসক্তি। এই ইলেকট্রন আসক্তির এককও হইল কিলোজুল পার মোল কেন, কারণ আমি তো 1 মোলের হিসাব করতেছি না, 1 মোলের সাপেক্ষে। 1 মোল ফ্লোরিনকে 1 মোল ফ্লোরাইড আয়নে পরিণত করতে আমার মানে পরমাণুটি যতটুকু শক্তি নির্গত করে সেইটার অ্যামাউন্ট হইল 328 কিলোজুল। ঠিক আছে, এখন এখানে একটা মাইনাস সাইন দেওয়া, দেখো ইলেকট্রন আসক্তির মান এখানে মাইনাস দেওয়া, এটা দ্বারা বুঝাইতেছে যে শক্তি নির্গত হইতেছে। পরমাণুটা কি করতেছে, শক্তি নির্গত করতেছে, এই জন্যই আমার ইলেকট্রন আসক্তির মান নেগেটিভ। বুঝতে পারছো? দেখো, আর প্রত্যেকটা পর্যায়বৃত্ত ধর্মর মতে আমি কিন্তু আগেই বলছি যে ধাতব ধর্ম শুধুমাত্র সাইজের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক, এছাড়া যতগুলো পর্যায়বৃত্ত ধর্ম আছে, কিছু ব্যতিক্রম আছে আমরা জানি, বাট বেশিরভাগ ক্ষেত্রে কি, সাইজের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ সাইজ যার বেশি তার ইলেকট্রন আসক্তির মান কিন্তু কম হবে, আর সাইজ যার কম তার ইলেকট্রন আসক্তির মান বেশি হবে। তাহলে আমাকে যদি এমসিকিউ করে এরকম কোশ্চেন যে নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তির মান কম, তাহলে আমি খুঁজতে থাকবো যে যে মৌলগুলো আমাকে দেশে সেগুলোর মধ্যে কার সাইজটা বড়। যার সাইজটা বড় সাধারণত সেইটার ইলেকট্রন আসক্তির মান সব থেকে কম হবে। তবে এখানে আরো কিছু ব্যতিক্রম আছে। ঠিক আছে, ব্যতিক্রম যদি না থাকতো তাহলে তো এখনই ক্লাসটা শেষ হয়ে যেত, তাই না? ব্যতিক্রম তো থাকবেই। খেয়াল করো, আমাদের এই যে পর্যায় সারণীটা দেয়া, এই পর্যায় সারণীর দেখো তো, এই যে একটা অ্যারো সাইন দেওয়া দেখছো উপরের দিকে, মানে তুমি নিচ থেকে যত উপরের দিকে যাবা, যেহেতু তোমার সাইজ কমতেছে আস্তে আস্তে, তাই না? সাইজ কমলে কি, এই যে ইলেকট্রন আসক্তির মান কিন্তু বাড়তেছে। আবার তুমি পর্যায় সারণীর একটা নির্দিষ্ট পর্যায়ের ধরো কি করতেছো, বাম দিক থেকে ডান দিকে যাইতেছো, যেহেতু তোমার সাইজটা কন্টিনিউয়াসলি ছোট হইতেছে, তাইলে তোমার ইলেকট্রন আসক্তির মান কি হবে, বাড়তে থাকবে, তাই না? তাহলে বলো তো, ইলেকট্রন আসক্তির মান যদি বাড়তেই থাকে, এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর কি ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি হওয়ার কথা না? তা তো হবে না, কারণ নিষ্ক্রিয় গ্যাস তারা অলরেডি নিষ্ক্রিয়, এরা স্থিতিশীল অবস্থায় আছে সব থেকে, এদের ইলেকট্রনের প্রতি কোনো আসক্তিও নাই, কোনো ভালোবাসাও নাই। তাহলে বলো তো এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তির মান কত হবে? সাধারণত আমরা শূন্য ধরতে পারি, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তির মান সাধারণত আমরা শূন্য ধরতে পারি। আচ্ছা দেখো, এখানে বলাই আছে যে বিশেষ দ্রষ্টব্য, হুম, নিষ্ক্রিয় গ্যাস সমূহের ইলেকট্রন আসক্তির মান শূন্য। ইলেকট্রন আসক্তির মান সাধারণত কি হয়, নেগেটিভ বা ঋণাত্মক, যেমনটা আমি দেখছিলাম। কারণ কি, ওই যে শক্তি নির্গত করতে পরমাণু, এই জন্য। ক্ষেত্র বিশেষে এই যে নিষ্ক্রিয় গ্যাস, শুধু নিষ্ক্রিয় গ্যাস কিন্তু না, আরো কিছু মৌল আছে। কোন মৌল? ওই যে আয়নীকরণ শক্তির সময় আমরা যেমন দেখছি যে 2 নাম্বার আর 15 নাম্বার গ্রুপের মৌলগুলোর কি ছিল, উপশক্তি স্তর পূর্ণ অথবা অর্ধপূর্ণ ছিল, তারা ঝামেলা বাজাইছিল কিন্তু আয়নীকরণ শক্তিতেও, তারাই কিন্তু ইলেকট্রন আসক্তিতেও ব্যতিক্রমের জন্য দায়ী। ঠিক আছে, বুঝতে পারছো?
তাহলে নিষ্ক্রিয় গ্যাস এবং কিছু কিছু স্পেশাল মৌলের ইলেকট্রন আসক্তির মান পজিটিভও হইতে পারে, শুধু শূন্য না। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তির মান পজিটিভও হতে পারে, কিন্তু এই মানগুলো নিয়ে আসলে অনেক বলতে পারো বিতর্ক আছে, ঠিক আছে? এক এক জায়গায় এক একটা চার্টে এক এক রকমের মান দেওয়া। আচ্ছা, তুমি আমার এইটা বলো, ইলেকট্রন আসক্তির মান যখন নেগেটিভ হয়েছিল, এটা মিন করতো যে শক্তি নির্গত হয়েছে, তাই না? পরমাণুটা শক্তিকে নির্গত করছে। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো, ইলেকট্রন আসক্তির মান যদি ধনাত্মক বা পজিটিভ হয়, এটা দ্বারা কি বুঝাইতেছে? শক্তি গ্রহণ করতেছে, ঠিক আছে? কে? পরমাণুটা শক্তি গ্রহণ করতেছে, মানে আমরা শক্তি দিতেছি, এই জন্যই বলছি বাইরে থেকে শক্তি দিতে হয়। বাট নর্মালি ইলেকট্রন আসক্তি যেহেতু অলওয়েজ নেগেটিভই থাকে সাধারণত, আমার কি বাইরে থেকে শক্তি দিতে হয় নাকি পরমাণু উল্টা আমাদেরকে শক্তি দেয়? আমরা দেই ওরে ইলেকট্রন, ও দেয় আমাদেরকে শক্তি। ওয়াও, কি সুন্দর সম্পর্ক। এখন দেখো, এই যে বলছি যে শক্তি কেন নির্গত হয়, তাই না? ইলেকট্রন আসক্তির মান তো সাধারণত নেগেটিভ, কেন? কেন সাধারণত শক্তি নির্গত হয়? হ্যাঁ বুঝলাম, পরমাণুর আমরা শক্তি দিতেছি, পরমাণু শক্তি নির্গত করতেছে, বাট কেন নির্গত করতেছে? খেয়াল করো, ইলেকট্রন গ্রহণ আমরা জানি, এই যে পর্যায়সরণের মৌলগুলো আছে, কেউ কেউ ইলেকট্রন দান করে, কেউ কেউ ইলেকট্রন গ্রহণ করে। সাধারণত এই যে ডান পাশের যে মৌলগুলো আছে, এরা তো ইলেকট্রন গ্রহণ করতো, তাই না? এরা হলো গিয়া অধাতু। এখন এরা সব কয়টা মৌলর মেইন লক্ষ্য কি বলতো? প্রত্যেকটা মৌল কি চায়? অষ্টক পূরণ করতে চায়, স্থিতিশীল হতে চায়, নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। যেহেতু সবাই স্থিতিশীলতা চায়, হ্যাঁ, এখন যখন ইলেকট্রন গ্রহণ করে, ওই মৌলটা কিন্তু কি অধিক স্থিতিশীলতা অর্জন করে, মানে আরো বেশি স্থিতিশীল হয় কিছু কিছু মৌল। হ্যাঁ, যেমন এইখানে মনে করো সালফার, সালফারের কিন্তু দুইটি ইলেকট্রন হইলেই তার অষ্টক পূরণ হয়ে যাবে, ঠিক আছে? তাইলে ও যদি, ওর কিন্তু ইলেকট্রনের প্রতি ভালোবাসা কি বেশি থাকবে না, বলো? থাকবে কিনা? এখন তুমি যদি ওরে একটা ইলেকট্রন দাও, হ্যাঁ, তাইলে কি ও কিন্তু একটু স্থিতিশীল হবে। আবার তুমি যদি ওরে আরেকটি ইলেকট্রন দাও, তাহলে কিন্তু ও একেবারে স্থিতিশীল হয়ে যাবে, ঠিক আছে? তার মানে দেখো, ইলেকট্রন গ্রহণ করলে মৌলসমূহ কিন্তু অধিক স্থিতিশীলতা অর্জন করতেছে। আর অধিক স্থিতিশীলতা মানে কি, এর বেশি শক্তির প্রয়োজন নাই। স্থিতিশীল মানেই শক্তি কম, ঠিক আছে? তো যেহেতু শক্তি কম লাগবে, এর ফলে আমার এক্সট্রা যতটুকু শক্তি ছিল, ওই শক্তিটা আমরা কিন্তু নির্গত করে দেব। আশা করি এখন ইলেকট্রন আসক্তির মানে যে নেগেটিভ কেন হয়, নেগেটিভ হওয়া মানে শক্তি নির্গত হওয়া, কেন শক্তি নির্গত হয়, এই পর্যন্ত আমি তোমার ব্যাখ্যাটা দিয়ে দিছি। কোনো সমস্যা আছে এখানে? তো একটা কোশ্চেন অ্যারাইজ করতে পারে তোমাদের মনে যে ভাইয়া, ইলেকট্রন গ্রহণ করলে কি সবাই স্থিতিশীলতা অর্জন করে? তাইলে তো এই যে বাম পাশে যে মৌলগুলো আপনি দেখতেছেন, এরাও তো তাইলে সবাই ইলেকট্রন গ্রহণই করতো, বাট এরা তো ইলেকট্রন গ্রহণ করে না, এরা ইলেকট্রনকে ত্যাগ করে। এই যে কথাটা বললাম, এইটাই কিন্তু ব্যতিক্রমের কারণ, ঠিক আছে? এই যে বলছি যে ইলেকট্রন আসক্তির মান অলওয়েজ নেগেটিভ না, মোস্ট অফ দ্য টাইম নেগেটিভ, বাট সামটাইমস ইট ক্যান বি জিরো, অ্যান্ড ইভেন সামটাইমস দ্য নাম্বার ক্যান বি পজিটিভ, ধনাত্মকও হতে পারে। এই যে বাম পাশের যে ধাতুগুলো আছে, এই ধাতুগুলার মানে কিছু কিছু ক্ষেত্রে আমি আসলে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করছি, বুঝছো? অনেক সময় দিছি, আমি অনেক জায়গার চার্ট দেখছি, কিছু কিছু জায়গায় এই ধাতুর ইলেকট্রন আসক্তির মান পজিটিভ দেওয়া, আর কিছু কিছু জায়গায় পজিটিভ দেয় নাই, বাট নেগেটিভ মানই দেওয়া, কিন্তু মানটা অনেক কম বা ছোট, ঠিক আছে? যাই হোক, আমরা সুবিধার জন্য এইভাবে চিন্তা করবো যে এই যে বাম পাশের মৌলগুলো দেখতেছো, এই বাম পাশের মৌলগুলোর ইলেকট্রন আসক্তির মান পজিটিভ, ঠিক আছে? আর ডান পাশের মৌলগুলোর ইলেকট্রন আসক্তির মান নেগেটিভ। ক্লিয়ার? পজিটিভ কেন বাম পাশের? কারণ এরা যখন ইলেকট্রন গ্রহণ করে, এরা কিন্তু স্থিতিশীল হয় না, এরা উল্টা আরো বেশি অস্থিতিশীল হয়ে যায়। ফলে যেহেতু যদি স্থিতিশীল হইতো, তাইলে এরা শক্তি নির্গত করতো, বাট যেহেতু আরো বেশি অস্থির হয়ে যাইতেছে, শক্তি নির্গত তো করেই না, আরো উল্টা তোমার বাইরে থেকে শক্তি দেওয়া লাগবে। এই জন্য এদের ইলেকট্রন আসক্তির মান পজিটিভ। ক্লিয়ার? মানে এই মৌলগুলার ইলেকট্রন তো দেবা দেবাই, নর্মাল নিয়ম কি, আমি ইলেকট্রন দেব, পরমাণু, এই পরমাণু, এই হইলাম গিয়ে আমি, ঠিক আছে? আমি তোমারে ইলেকট্রন দেব, তুমি আমারে শক্তি দেবা। কিন্তু এই বাম পাশের এই কিছু কিছু মৌলের ক্ষেত্রে, ইভেন প্রত্যেকটা এই যে নিষ্ক্রিয় গ্যাস আছে না, এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে নিয়ম এভাবে খাটে না। কি হয়, এই পরমাণু বলে কিসের কি, কিসের শক্তি দেব? তোমার কি মাথা খারাপ? তুমি আমার আমি তো ইলেকট্রন নিতেই চাই না, তুমি আমারে কেন দেছো? তুমি আমার ইলেকট্রন দেবা,
আর তুমি আমার শক্তি দেবা, ঠিক আছে? তুমি নিজে শক্তি দিয়ে আমার মধ্যে ইলেকট্রন প্রবেশ করবে, আমি তোমার কিছু দিতে পারবো না। সম্পর্কটা বুঝছো? আচ্ছা ঠিক আছে। এখন দেখো এই যে ইলেকট্রন আসক্তি, তোমার মেইনলি কি লাগবে পরীক্ষার জন্য? পরীক্ষার জন্য লাগবে ইলেকট্রন আসক্তি কাকে বলে, সংজ্ঞা হুবহু, ঠিক আছে? আর বাকি যা আর লাগবে এই যে চারটা, যে সাইজ ছোট হইলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে, আর সাইজ বড় হইলে ইলেকট্রন আসক্তির মান কমে, ঠিক আছে? আর এই যে নিষ্ক্রিয় গ্যাস সমূহের ইলেকট্রন আসক্তির মান শূন্য, বেশিরভাগ সময় ইলেকট্রন আসক্তির মান নেগেটিভ, আবার মাঝে মাঝে পজিটিভ হইতে পারে। এই যে কথাগুলো বললাম এগুলা। ইলেকট্রন আসক্তির প্রভাবক আছে কিছু, মানে যে জিনিসগুলোর উপর ইলেকট্রন আসক্তির ভ্যালু ডিপেন্ডেন্ট বা নির্ভর করে ইলেকট্রন আসক্তির মান, ঠিক আছে? খেয়াল করো কি কি আছে, মূলত তিনটা আছে এরকম প্রভাবক। তারা হইলো প্রথমেই সাইজ, আমাদের বইতে শুধুমাত্র সাইজ নিয়ে আলোচনা করা আছে। এটা হলো অ্যাকচুয়ালি গ্রুপ ভিত্তিক সম্পর্ককে নির্দেশ করতেছে। কেমনে? একটা নির্দিষ্ট গ্রুপের তুমি যত উপর থেকে নিচের দিকে যাবা, একটা এক্সট্রা এক্সট্রা কিন্তু তোমার শক্তিস্তর বা কক্ষপথ অ্যাড হইতে থাকে, তাই না? একদম সর্বোচ্চ কিন্তু 7টা শক্তিস্তর থাকে। তাহলে তোমার কি আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে সাইজ আস্তে আস্তে বাড়তেছে না? সাইজ যদি বাড়ে তাহলে ইলেকট্রন আসক্তির মান কি হবে? কমবে। আচ্ছা ঠিক আছে, এটাই বলছি। আবার তুমি যদি নির্দিষ্ট ইভেন একটা পর্যায়ের দিকেও লক্ষ্য করতে পারি, যদিও অনেকগুলো ব্যতিক্রম আছে। বাম দিক থেকে তুমি যত ডান দিকে যাবা, তোমার সাইজ কি হবে? সাইজ কমবে। সাইজ কমবে, তাই না? এটা নির্দিষ্ট পর্যায়ে। সাইজ যদি কমে তাইলে এর ইলেকট্রন শক্তির মান কি হবে? অবশ্যই বাড়বে, যদিও কিছু ব্যতিক্রম আছে, আমরা দেখবো সামনে। এই কথাটা এগুলো এখানে লেখা আছে যে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়, যেমন উপর থেকে তুমি নিচে যাইতেছো তাইলেও ইলেকট্রন আসক্তির মান হ্রাস পাইতেছে। ইভেন তুমি যদি ডান দিক থেকে মনে করো বাম দিকে আসতেছো, যেহেতু সাইজ বড় হইতেছে, ডান দিক থেকে বাম দিকে গেলে, বাম দিক থেকে ডান না, ডান থেকে বামের দিকে আসলে সাইজ বড় হইতেছে, তার মানে ইলেকট্রন আসক্তি হ্রাস পাচ্ছে। যাই হোক, এখন দ্বিতীয় পয়েন্টের দিকে একটু লক্ষ্য করি। এটা নিয়ে গত ক্লাসে কিছু আলোচনা করা আছে যে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, মনে আছে আমি কিছু কথা বলছিলাম এই যে নিউক্লিয়ার চার্জ আর শিল্ডিং ইফেক্ট নিয়ে। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, যার বাংলা হলো কার্যকরী নিউক্লিয়ার চার্জ। হ্যাঁ, এটা কি? এটা দ্বারা বুঝায় যে অ্যাকচুয়ালি আমার কেন্দ্রে যে নিউক্লিয়াসটা থাকে আর বাইরের যে ইলেকট্রনটা থাকে, এদের মধ্যে অ্যাকচুয়াল কতটুকু আকর্ষণ আছে বা এদের মধ্যে কতটুকু প্রকৃতপক্ষে ভালোবাসা আছে, ঠিক আছে? এই যে এখানে লেখছে যে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যবর্তী আকর্ষণ, ঠিক আছে? যার যত বেশি, তুমি তাইলে বলো এই ইলেকট্রন, এই ইফেক্টিভ যে নিউক্লিয়ার চার্জ, হ্যাঁ, যেটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি, মনে রাখো আপাতত জাস্ট, হ্যাঁ। তাহলে বলো, যদি জেড এর মান বেশি হয় তাইলে কি ইলেকট্রন আসক্তি বেশি হবে নাকি কম হবে? কম কেমনে হবে ভাই? জেড মানে হইলো কি নিউক্লিয়ার চার্জ, মানে ভালোবাসা। তাহলে ভালোবাসা যদি যত বেশি হবে তা আমার আসক্তি বেশি হবে না? বুঝতে পারছো? ভালোবাসা যত বেশি আসক্তিও তত বেশি। তাহলে আমার অবশ্যই যার ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অথবা যার এই যে প্রকৃত নিউক্লিয়ার চার্জ যত বেশি, সে কি ইলেকট্রনকে তত বেশি পেতে চায়, তার মানে তার আসক্তি তত বেশি। আর এই যে সূত্রটা কিন্তু গত ক্লাসেও লেখাইছি যে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সমান সমান নিউক্লিয়ার চার্জ মাইনাস শিল্ডিং ইফেক্ট। এই যে মাঝখানে যে উপশক্তি স্তরগুলো থাকে, এস, পি, ডি, এফ, এই উপশক্তি স্তরগুলো কিন্তু মাঝখানে একটা বাধার মতো বা একটা দেওয়াল অথবা একটা শিল্ডের মতো সৃষ্টি করে, তাই না? মনে আছে গতকালকে পড়াইছি এগুলা? ওই শিল্ডের কারণে কি আমার যতটুকু ভালোবাসা অ্যাকচুয়ালি থাকার কথা অতটুকু থাকতে পারে না, একটু কইমা যায়, ঠিক আছে? এই যে সূত্র, নিউক্লিয়ার চার্জ মানে এটা হলো যতটুকু ভালোবাসা থাকার কথা ছিল এখান থেকে বিয়োগ করতে হবে আমার কতটুকু কুইমে গেছে। কার জন্য? এই যে শিল্ডের জন্য কুইমে গেছে, এইটাই আমরা শিল্ডিং ইফেক্ট। 10 গ্রাম মনে করো ভালোবাসা ছিল, সেখান থেকে আমার 2 গ্রাম ভালোবাসা কুইমে গেছে। তাহলে এখন অরিজিনালি আমার ইফেক্টিভ বা কতটুকু ভালোবাসা অ্যাকচুয়ালি আছে 8 গ্রাম, ঠিক আছে? এইভাবে এই সূত্রটা আসছে। আর এছাড়া আমি কিছু কথা বলছিলাম যে এস উপশক্তি স্তরের শিল্ডিং ইফেক্টের মান সব থেকে বেশি, মানে এস উপশক্তি স্তর সব থেকে বেশি বাধা দেয়, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। তাহলে যেহেতু এস উপশক্তি স্তরে শিল্ডিং ইফেক্টের মান সব থেকে বেশি, তাহলে এস উপশক্তি স্তরের ক্ষেত্রে কিন্তু ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সব থেকে কম, মানে বাধা যেদিকে সব থেকে বেশি, সে ভালোবাসা সেখানে সব থেকে কম। এটাই তো হওয়ার কথা।
তাই না? আবার এফ ব্লক মৌলে শিল্ডিং ইফেক্ট সব থেকে কম, তাহলে এফ ব্লক মৌলে অবশ্যই ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সব থেকে বেশি হবে না? আর ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হওয়া মানেই তো এখানে ইলেকট্রন আসক্তির মানও বেশি। অর্থাৎ আমি যদি পর্যায়সরণের বাম দিক থেকে ডান দিকে চিন্তা করি, প্রথমে তো থাকে এস, তারপরে পি, মানে ওই তো এস পি ডি এফ, এইভাবে চিন্তা করো, ঠিক আছে? তার মানে তুমি যত এই যে এস থেকে পি, পি থেকে ডি, ডি থেকে এফ, এফ এর দিকে তুমি যাইতে থাকবা, তোমার কি শিল্ডিং ইফেক্টের মান আস্তে আস্তে কমতে থাকবে। শিল্ডিং ইফেক্টের মান যত কমবে, তোমার ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জের মান তত বেশি বাড়তে থাকবে, অর্থাৎ তোমার ইলেকট্রন আসক্তির মান বাড়বে। এটাই তো আমি শিখছি, তাই না? যে পর্যায়সরণের বাম দিক থেকে তুমি যত ডান দিকে যাবা, তোমার কি ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকবে না? এই জিনিসটা আমাদের বইতে সাইজ দিয়ে মানে এক্সপ্লেন করছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা সাইজ দিয়ে তো করেই, প্লাস ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ দিয়েও করতে হয়, যেটা আমরা সামনের ক্লাসে শিখবো, মানে ভবিষ্যতে 11-12। দেখো, আচ্ছা জিনিসগুলো কি কঠিন লাগছে? সত্য কথা বলো তো, এই যে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এটা কি কঠিন কিছু? ঠিক আছে। আর একটা কথা, যার জন্য মূলত আমার ইলেকট্রন আসক্তিতেও কিছু ব্যতিক্রম হবে, সেইটা হলো এই যে থার্ড পয়েন্ট, বহিস্থ শক্তিস্তরে ইলেকট্রনের ঘনত্ব। আচ্ছা, ঘনত্ব টার্মটা তো বোঝো। যেমন এই যে বাংলাদেশে কিন্তু অল্প একটু জায়গায় অনেক মানুষ থাকে, পৈরাসছি তাই না, যে বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ, কারণ এখানে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। কি জানি 1 বর্গ কিলোমিটারে কতজন মানুষ জানি, আমি ভুলে গেছি। যাই হোক, তাহলে ঘনত্ব মানে কি, যে কতটুকু জায়গায় কতটুকু জিনিস আছে, তাই না? এটাই তো হলো গিয়ে ঘনত্ব। তাহলে যদি এরকম হয় যে, খেয়াল করো, আমাদের দুইটা রুম আমি তোমাদের দেখাবো, এই যে এই একটা রুম আর এই আরেকটা রুম, ঠিক আছে? বোঝা যেতেছে এই রুমটা একটু বড়, এই রুমটা একটু ছোট। এই রুমে 3 জন আছে, এই রুমেও 3 জন আছে। এখন বলো, একজন গেস্ট আসলো, এই গেস্ট রে কারা নিতে চাইবে? এই এই ঘরের মানুষরা নাকি এই ঘরের মানুষরা? বড় ঘরের মানুষরা, কারণ তাদের অনেক স্পেস আছে, এখানে আসতে চাবে। আর এখানে তো তারা মনে মনে বলবে, বুঝছো, মনে করো গেস্ট আসছে, ওই সময় তারা একে অপরকে বলবে, আরে কে কোথায় ঘুমাবো, মানে কোনো খুবই কষ্ট পাইবে তারা, যে না, কোনোভাবেই সম্ভব না, তারা অনেক বেশি বিকর্ষণ করবে, তাই না? মনে মনে বিকর্ষণ, সামনাসামনি তো আর বলতে পারবে না যে না আমাদের বাড়ি আইসো না। সামনে বলবে হ্যাঁ হ্যাঁ আসেন, কোনো সমস্যা নেই, পিছনে বলবে আহারে কে যে আসবে, আপদ কোথা থেকে আসলো, এইসব চিন্তা করে। যাই হোক, এখন তাহলে এই ঘটনাটা থেকে আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা ব্যাখ্যা দেবো, যে ইলেকট্রনের ঘনত্ব কিভাবে অ্যাকচুয়ালি ইফেক্ট করে। দুইটা মৌল দেখো, একটা হলো ফ্লোরিন আর একটা হলো ক্লোরিন, এই দুইটাই কত নম্বর গ্রুপের মৌল বলো তো? 17 নম্বর। আর 17 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা কি বলি জানি? হ্যালোজেন বলি, হ্যালোজেন। ঠিক আছে, হ্যালোজেনের অর্থ কি? লবণ উৎপাদনকারী, ঠিক আছে? আর এর উৎস কি? কোথা থেকে পাই আমরা হ্যালোজেন? সামুদ্রিক লবণ থেকে পাই, ঠিক আছে? এখন এই যে ফ্লোরিন আর ক্লোরিন, এই ফ্লোরিন যেহেতু দ্বিতীয় পর্যায় আর ক্লোরিন হইল তৃতীয় পর্যায়, তাহলে ক্লোরিনে কি 3টা শক্তিস্তর আর ফ্লোরিনে মাত্র 2টা শক্তিস্তর। তাহলে ফ্লোরিনটা কি সাইজে ছোট অবশ্যই ক্লোরিনের থেকে। আবার অক্সিজেন আর সালফার, এই দুইটা কত নম্বর গ্রুপের মৌল বলতে পারো? এরা এরা 16 নম্বর গ্রুপের মৌল। 16 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা কি বলি? চ্যালকোজেন বলি, তাই না? চ্যালকোজেন, ওর ফর্মিং, আকরিক তৈরি করে এরা। আচ্ছা দেখো, তাহলে এই যে অক্সিজেন, এখানে দুইটা দ্বিতীয় পর্যায়ে, মানে 2টা শক্তিস্তর আছে, আর সালফার হলো তৃতীয় পর্যায়ের মৌল, অর্থাৎ এখানে 3টা শক্তিস্তর আছে, ঠিক আছে? এই পর্যন্ত সব ক্লিয়ার। এখন দেখো তো, এই অক্সিজেনের যে দ্বিতীয় শক্তিস্তরটা, এটা 2 নম্বর শক্তিস্তরটা আসলে অনেক বেশি ছোট, বুঝছো? এর তুলনায় 3 নম্বরটা অনেক বড়, 3-এর তুলনায় 4 নম্বর বড়। বাট মানে মুদ্রা কথা হইলো 2 নম্বর শক্তিস্তরটা একটু বেশিই ছোট। নর্মাল কি, হ্যাঁ ঠিক আছে, 2 নম্বর থেকে 3 নম্বরটা বড় হবে, এটা এটা নর্মাল, কিন্তু 2 নম্বরটা একটু বেশিই ছোট অন্যগুলোর তুলনায়, বুঝছো? যেহেতু একটু বেশিই ছোট, মানে রুমটা একটু বেশিই ছোট, শক্তিস্তরটা একটু বেশিই ছোট, তাহলে এখানে বলো চার্জের যে ঘনত্ব, মানে ইলেকট্রন কি চার্জ না, তাহলে ইলেকট্রনের যে ঘনত্বটা কি অনেক বেশি হবে না ফ্লোরিনে? ক্লোরিনের তুলনায় কিন্তু ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি, যেহেতু এটা 2 নম্বর শক্তিস্তর সব থেকে বাইরে।
বাট এটা তো 3 নাম্বার শক্তি স্তরও আছে, তার মানে এ কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে। দুইটাতেই খেয়াল করো 7টা ইলেকট্রন কিন্তু বাইরে আছে। তৃতীয় শক্তি স্তরে 7টা ইলেকট্রন, এখানেও 7টা ইলেকট্রন। আবার অক্সিজেন আর সালফারের মধ্যেও দেখো এখানেও 6টা আছে, আবার এখানেও 6টা ইলেকট্রনই আছে। কিন্তু যেহেতু 2 নাম্বার শক্তি স্তরটা অনেক বেশি ছোট, এর ফলে দ্বিতীয় শক্তি স্তরে কিন্তু আমার ইলেকট্রনের চার্জের ঘনত্ব অনেক বেশি বাইরে গেছে না? বুঝছো? আমার কি ইলেকট্রনের চার্জের ঘনত্ব অনেক বেশি বাইরে গেছে না এই ফ্লোরিন আর অক্সিজেনে? এর ফলে এরা কি বাইরে যদি মনে করে একটা ইলেকট্রন আসছে, ওই ইলেকট্রনের প্রতি এই ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে বলো তো কার আকর্ষণ বেশি হবে? ফ্লোরিনের আকর্ষণ বেশি হবে নাকি ক্লোরিনের? নর্মাল নিয়ম অনুসারে দেখো, খেয়াল করো, নর্মাল নিয়ম অনুসারে আমরা পড়ে আসছি যে ইলেকট্রন আসক্তি কি সাইজের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ সাইজ যার যত ছোট তার ইলেকট্রন আসক্তির মান তত বেশি। এই নিয়ম অনুসারে আবার যার সাইজ যত বড় তার ইলেকট্রন আসক্তির মান তত ছোট। আচ্ছা খেয়াল করো, এই যে বড় হইলে কমে, কমলে বড় হয়, এইটার প্রপার ব্যাখ্যাটা কি? সাপোজ আমাদের কাছে একটা পরমাণু আছে, ওই পরমাণুটার সাইজ অনেক ছোট, তাহলে যেহেতু ছোট, যদি বহিস্থ একটা ইলেকট্রন আসে তাহলে এদের মধ্যে কিন্তু দূরত্বটা অত বেশি হবে না। বাট তুমি যদি ধরো অনেক বড় একটা পরমাণু নাও, তাহলে তার ক্ষেত্রে নিউক্লিয়াস আর বহিস্থ ইলেকট্রনের দূরত্বটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এখন দূরত্ব যখন কম ছিল সে সময় কিন্তু আকর্ষণটা বেশি, মানে ইলেকট্রনকে বেশি কাছে যাবে। অর্থাৎ এই জন্যই বলে যে ছোট তার ইলেকট্রন আসক্তিটা বেশি, আবার যার বড় যেহেতু অনেক দূরত্ব মাঝখানে, এজন্য কিন্তু আমার আকর্ষণ বা আসক্তিটা কমে যায়। এর ফলে যার সাইজ যত বেশি বড় তার ইলেকট্রন আসক্তি কিন্তু তত বেশি কম বা ছোট হয়। দেখো এইটা হলো নর্মাল নিয়ম, কিন্তু এই নিয়মের ব্যতিক্রম আছে, আর এই ব্যতিক্রমের জন্য দায়ী হইল মূলত ইলেকট্রনের ঘনত্ব। ঠিক আছে? আর এই ব্যতিক্রম কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল না। হ্যাঁ, তুমি যদি এরকম চিন্তা করো যে ভাইয়া আপনি মনে হয় যে কথাটা বলছেন এটা মনে হয় যে সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যদি সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হইতো তাইলে আমার কিন্তু ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি হইতো না। নর্মাল, আচ্ছা ধরো তুমি এখনো জানো না, তুমি আমারে বলো এই যে 4টা মৌল আমি এখানে লিখছি, এই 4টা মৌলের কার ইলেকট্রন আসক্তির মান সব থেকে বেশি হওয়ার কথা? বলো দেখি। লাইনে নাই মনে হয়। আচ্ছা দেখো, এই যে 17 নাম্বার গ্রুপের প্রথম যে মৌলটা বা ফ্লোরিন, এর কিন্তু সাইজ সব থেকে কম। সেই নিয়ম অনুসারে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি হওয়ার কথা ছিল সব থেকে বেশি, আর আয়োডিনের ইলেকট্রন আসক্তির মান হওয়ার কথা ছিল সব থেকে কম। অন্যান্য সবার ক্ষেত্রে এইটাই হয়, কিন্তু ঝামেলাটা বাজে শুধুমাত্র বলতে পারো 16 নম্বর গ্রুপের অক্সিজেন আর সালফারের মধ্যে, আর 17 নম্বর গ্রুপের ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে। ঠিক আছে? হওয়ার কথা ছিল ফ্লোরিনের বেশি, কিন্তু ফ্লোরিনের অ্যাকচুয়ালি কম হয় ক্লোরিনের থেকে। ঠিক আছে? ক্লোরিনের সব থেকে বেশি হয়। কেন? কারণ হলো ইলেকট্রনের চার্জের ঘনত্ব। যেহেতু ফ্লোরিনের সর্ববহিস্থ শক্তিস্তর হলো দ্বিতীয় শক্তিস্তর, এবং দ্বিতীয় শক্তিস্তর তৃতীয় শক্তিস্তরের থেকে তুলনামূলকভাবে অনেক বেশি ছোট, ফলে এখানে ইলেকট্রনের চার্জের ঘনত্ব অনেক বেশি বেড়ে যায়, যার ফলে বহিস্থ ইলেকট্রনের প্রতি ফ্লোরিনের আসক্তি বা আকর্ষণ খুব কম, যার ফলে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ক্লোরিনের তুলনায় কম। আশা করি বুঝতে পারছো ব্যাখ্যাটা। সামনে আগাবো। এই ব্যাখ্যাটা এখানে দিয়েছি যে দেখো, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ক্লোরিনের থেকে বেশি হওয়ার কথা, নিজের একটু পড়ে নাও। ঠিক আছে? এর সাইজ ছোট হওয়ার কথা ছিল কি, বাট হয় নাই কেন? কারণ এই যে ফ্লোরিনের ইলেকট্রন মেঘের ঘনত্ব, মানে ইলেকট্রনের ঘনত্ব আর কি, ঠিক আছে, যেহেতু ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি ক্লোরিনের থেকে, এই জন্যই ফ্লোরিনের উপস্থিত ইলেকট্রন, মানে আগে থেকে যে 7টা ইলেকট্রন আছে, এরা বাইরের ইলেকট্রন, মানে যেই ইলেকট্রনটা আসতে চাইতেছে, ঠিক আছে, এর প্রতি অত্যধিক বিকর্ষণ অনুভব করে, তাই ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। ঠিক আছে? আমরা এইভাবে চিন্তা করতে পারি, ধরো একজন লোকের অলরেডি ঘরে মনে করো 2টা বউ আছে, এই 2 বউ কি চাইবে যে এই বেটায় আরেকটা বিয়ে করুক? 3 নাম্বার বউর প্রতি আসক্তি কি তার থাকবে বলো? ওরা কিন্তু বলবে না, কোনোভাবেই সম্ভব না। তাহলে আসক্তি কিন্তু কইমা যাবে। এইভাবে এর অলরেডি কতগুলো ইলেকট্রন আছে, তাই এবারও যদি আরো আকর্ষণ করে তাহলে তো সমস্যা।
বুঝছো? এই নিয়মটা শুধু ফ্লোরিন ক্লোরিনের জন্য না, এটা কিন্তু অক্সিজেন আর সালফারের জন্য সেমলি অ্যাপ্লিকেবল, ঠিক আছে? বাট আমাদের যে কোশ্চেন, দেখো এখানে আমি একটা ক্রম দিছি, ক্রমটা কিসের? 16 নম্বর গ্রুপ আর 17 নম্বর গ্রুপের। যদিও 16 নম্বর গ্রুপ থেকে 9-10 লেভেলে কোশ্চেন আসার কথা না, তাও আমি সেফ প্লে করছি, ঠিক আছে? দিলেই দিতে পারে, এই জন্য আমি এখানে সব কিছু রাখছি। যে সালফার অক্সিজেনের হওয়ার কথা ছিল সব থেকে বেশি, বাট সেই অক্সিজেনের ইলেকট্রন আসক্তি হয়ে গেছে সব থেকে কম, ঠিক আছে? আর সব থেকে বেশি হলো সালফার, ঠিক আছে? সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম, তারপরে অক্সিজেন। আর আমাদের মেইনলি লাগবে 17 নম্বর গ্রুপ, একদম ঝাড়া মুখস্থ। ফ্লোরিনের সব থেকে বড় হওয়ার কথা ছিল, বা মানে সব থেকে বেশি হওয়ার কথা ছিল ইলেকট্রন আসক্তি, কিন্তু ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা ক্লোরিনের থেকে কম হয়, এর জন্য ক্লোরিনের সব থেকে বেশি, তারপরে ফ্লোরিন, তারপরে নিয়ম অনুযায়ী ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন। বুঝছো? এখানে কিন্তু কোনো সমস্যা থাকার আর কথা না। তাহলে আমি ইলেকট্রন আসক্তির সংজ্ঞাগুলো তোমাদেরকে শিখাই ফেলাইছি, আর এর যে নিয়ামক বা প্রভাবকগুলো আছে, মানে কারা এর উপর ইফেক্ট করে, তাই না, প্রভাবিত করে, সেগুলোও কিন্তু বুঝাই ফেলাইছি। যে আবার ব্যতিক্রমগুলোও কিন্তু পড়াইছি। আমাদের মেইনলি মনে রাখতে হবে যে সাইজ, যার সাইজ যত কম তার ইলেকট্রন আসক্তির মান তত বেশি। আর এখানে ব্যতিক্রম আছে কি কি? ব্যতিক্রম আছে এই যে ইলেকট্রনের ঘনত্বের জন্য ক্লোরিন ফ্লোরিনের মধ্যে ব্যতিক্রম হয়, আর অক্সিজেন সালফারের মধ্যে ব্যতিক্রম হয়। আরও ব্যতিক্রম আছে সামনে, দেখো। আসল একটা ডায়লগ আছে না, যে পিকচার আবি বাকি হে, এ তো সেফ ট্রেলার হে, তো ওরকম। এখন পর্যন্ত শুধুমাত্র তোমরা ট্রেলার দেখছো, পিকচার আবি বাকি হে মেরে দোস্ত। নিষ্ক্রিয় গ্যাস সমূহ, আগেই বলছি যে নিষ্ক্রিয় গ্যাস সমূহের কিন্তু ইলেকট্রন আসক্তির মান 0 হবে, আবার মাঝে মাঝে পজিটিভ হতে পারে। ইলেকট্রন বিন্যাস আগে থেকেই কি স্থিতিশীল, তাই এরা কি করে, নতুন করে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখায় না। আবার অর্ধপূর্ণ এস বা সম্পূর্ণ এস উপশক্তি স্তর যদি ভরা থাকে, অথবা পি উপশক্তি স্তর যদি অর্ধপূর্ণ অথবা পূর্ণ অবস্থায় থাকে, এটা কাদের কাদের হয়? 2 নম্বর গ্রুপে হয় আর 15 নম্বর গ্রুপে হয়। আর নিষ্ক্রিয় গ্যাস এরা 18 নম্বর গ্রুপ, ঠিক আছে? এই একই কারণে এরাও কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে চায় না, কারণ এরা অনেক স্থিতিশীল অবস্থায় আগে থেকেই আছে, ঠিক আছে? এর ফলে কি, এদের ইলেকট্রন আসক্তির মান কিন্তু অনেক কম। এরা ইলেকট্রন নিতে চায় না, কোনো ভালোবাসা নাই, কোনো আসক্তি নাই, ঠিক আছে? তাহলে বাইরে থেকে তুমি যদি ইলেকট্রনকে দিতে চাও, মানে এই মৌলগুলোর মধ্যে যদি তুমি ইলেকট্রন গ্রহণ করাইতে চাও, সাপোজ তোমার কাছে একটা নিয়ন আছে, এই নিয়ন কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে? এই নিয়নের মধ্যে তুমি যদি ইলেকট্রন গ্রহণ করাইতে চাও, তাহলে কিন্তু তোমার আরো উল্টা বাইরে থেকে শক্তি দিতে হবে, ঠিক আছে? এইটা এখানে বলছি যে যেহেতু এই ইলেকট্রনের প্রতি, এই নিয়নের বাইরে কিন্তু অলরেডি 8টার মতো ইলেকট্রন আছে, তাই না? নিষ্ক্রিয় গ্যাস অলরেডি কত বিকর্ষণ করতেছে এই ইলেকট্রনকে, ওই 8টে ইলেকট্রন কিন্তু অনেক বেশি বিকর্ষণ করতেছে। তো সেই বিকর্ষণের বিরুদ্ধে আমাদের শক্তি ইউজ কইরা এই ইলেকট্রনটাকে এর মধ্যে ঢুকাইতে হবে, ঠিক আছে? তাহলে কি, আমরাই ইলেকট্রন দিতেছি, আবার আমরাই বাইরে থেকে শক্তি দিতেছি, মানে এই নিয়ন কিন্তু দুইটাই গ্রহণ করতেছে। যেহেতু শক্তি গ্রহণ করতেছে, এর ফলে নিয়ন বা অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস গুলার ক্ষেত্রে আমাদের ইলেকট্রন আসক্তির মান কিন্তু পজিটিভ হয়। এই ব্যাখ্যাটা এখানে কম কথায় দেওয়া, ঠিক আছে? এখন দেখো এখানে পর্যায় ভিত্তিক সম্পর্ক দেওয়া, মানে সরি, পর্যায়ের যে ক্রম আছে সেইটা দেওয়া। যেমন এখানে একটা চার্ট দেওয়া, এই চার্টটা তোমরা চাইলে একটু মুখস্থ করা লাগবে না, বাট একটু জাস্ট বুঝবা যে কার থেকে কার মানটা বেশি, কার থেকে কার মানটা একটু কম। নর্মাল নিয়ম কি হওয়া উচিত ছিল, বা তোমাদের বইতে যারা শুধুমাত্র সাইজ নিয়ে মানে বুঝাইছে সবকটা, তারা কি বলবে? তারা বলবে যে এই লিথিয়াম থেকে শুরু করে তুমি যত মানে বাম দিক থেকে তুমি যত ডান দিকে যাবা, তোমার ইলেকট্রন আসক্তির মান আস্তে আস্তে তত বেশি বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাইতে পাইতে নিয়নের সব থেকে বেশি হবে। আচ্ছা, এইটা না বললেও তোমাদের স্কুলের টিচাররা যে পড়াইছে, সম্ভবত তারা অবশ্যই এটা আসলে উল্লেখ করার কথা, এত গবেট কারো থাকার কথা না, যে নিষ্ক্রিয় গ্যাস সমূহের ইলেকট্রন আসক্তির মান সব থেকে কম। তাহলে আমাদের যদি কোনো পর্যায়ের ক্রম চাই, তাহলে আমরা সব থেকে কম ইলেকট্রন আসক্তি হইল নিষ্ক্রিয় গ্যাসের, ঠিক আছে? ধরো এই যে 3 নম্বর পর্যায়ে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, লাস্টে আর্গন, তাহলে এর মধ্যে সব থেকে কম ইলেকট্রন আসক্তি হলো আর্গনের। তারপরে বাকি সব নিয়ম অনুসারে তোমরা সাজাবা, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। বাট আমরা দেখাইছি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি প্রপারলি না, ঠিক আছে? এর মধ্যেও ঝামেলা আছে। হ্যাঁ, আর্গনের সব থেকে কম, এইটা ঠিক আছে, বাট আর্গনের পরেই সোডিয়ামের অবস্থান না। কেন? কারণ এই যে ম্যাগনেসিয়াম আছে, আবার এই যে ফসফরাস আছে, খেয়াল করিও,
এই যে ম্যাগনেসিয়ামে কিন্তু এস উপশক্তি স্তরটা পূর্ণ অবস্থায় থাকে, তাই না? এর ইলেকট্রন বিন্যাসটা কেমন? 3s2। তাহলে এই 3s2 থেকে, মানে যার 3s2 আসে, ইলেকট্রন আসক্তি মানে কি? মানে ইলেকট্রন নতুন করে গ্রহণ করবে। তুমিই বলো, ও কি ইলেকট্রন গ্রহণ করতে চাবে? ও কিন্তু ইলেকট্রন খুব একটা গ্রহণ করতে চাবে না। তাহলে অবশ্যই আমার এই যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তির মান কিন্তু অনেক কম হবে। আর্গনের পরেই দেখো, এই যে আমি পর্যায়ে এখানে সাজাইছি সুন্দর কইরা, আর্গনের পরেই ম্যাগনেসিয়ামের অবস্থান। ঠিক আছে, এখন নর্মালি মনে হইতে পারে যে ম্যাগনেসিয়ামের পরে তাহলে ফসফরাসের অবস্থান হবে, যেহেতু ফসফরাসে 2p3, মানে সরি 2p না, 3p3 অবস্থায় থাকে এর ইলেকট্রন বিন্যাস, তার মানে এদের পি অবশক্তি স্তরটা অর্ধপূর্ণ থাকে। তাহলে ম্যাগনেসিয়ামের পর ফসফরাস হওয়ার কথা ছিল, বাট অ্যাকচুয়ালি তাও হয় না। কেন? এটা কিন্তু নর্মাল নিয়ম দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবে না, এর জন্য তোমার এই মানগুলো জানা লাগবে। যেমন এখানে দেখো তুমি, ম্যাগনেসিয়ামের পরে আমার সব থেকে বেশি মান কিন্তু, তুমি শুধু মানের দিকে তাকাও, প্লাস মাইনাসের দিকে তাকাবে না, ঠিক আছে? 53, শূন্যর পরে কিন্তু 53, তাহলে 53 না, অ্যালুমিনিয়াম এই যে 43। ঠিক আছে, তাহলে ম্যাগনেসিয়ামের পরে সব থেকে মানে ইলেকট্রন বিন্যাসটা কার? এই যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিন্তু বেশি, বাট এইটাতে তোমরা কিন্তু নর্মাল নিয়ম দিয়ে ব্যাখ্যা করতে পারবা না, তোমার মনে হইবে ম্যাগনেসিয়ামের পরে ফসফরাসের বেশি। ঠিক আছে, এখন এই মানগুলো তো ভাই মুখস্থ করা সম্ভব না, তাই না? এই দুইটা যে পর্যায়ে আমি ক্রম দিছি, আমার মনে হয় না তোমাদের পরীক্ষার হলে জীবনেও এরকম একদম সব কয়টা মৌলের এভাবে ক্রম চাইবে। ঠিক আছে, কারণ তারা নিজেরাও জানে যে পর্যায়ভিত্তিক যে সম্পর্কর মধ্যে অনেক ঝামেলা আছে। ঠিক আছে, এই জন্য তারা কখনো এইভাবে চাওয়ার কথা না। তারপর আমি তোমাকে একটু টেকনিকের মাধ্যমে এটা মনে রাখার চেষ্টা করাবো। খেয়াল করো, সব থেকে কম ছিল আর্গনের, আর্গনের পরে ম্যাগনেসিয়ামের। ঠিক আছে, ম্যাগনেসিয়ামের পরে ফসফরাসও হইতে পারতো, বাট ফসফরাস হবে না, এটা একটু মুখস্থর মতো, ফসফরাস হবে না। কি হবে? ম্যাগনেসিয়ামের পরে হবে অ্যালুমিনিয়াম। সোডিয়াম আর অ্যালুমিনিয়াম এই দুইটার মধ্যে একটু কন্ট্রোভার্সি আছে। ঠিক আছে, মনে হয় যেহেতু সোডিয়াম বড়, তাহলে এর ইলেকট্রন আসক্তির মান কম হওয়ার কথা, মানে ম্যাগনেসিয়ামের পরে সোডিয়াম হওয়ার কথা, কিন্তু সোডিয়াম হয় না। ম্যাগনেসিয়ামের পরে হবে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পরে সোডিয়াম, সোডিয়ামের পরে তারপরে অবশেষে আমার ফসফরাস হবে, মানে যেখানে পিউব শক্তি স্তরটা অর্ধপূর্ণ ছিল। ফসফরাসের পরে সিলিকন, তারপরে নর্মাল সালফার, তারপর ক্লোরিন। ঠিক আছে, এটা ঠিক আছে, এটা মনে রাখা যায়। আবার এই যে দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলো, এখানেও কিন্তু সব থেকে কম কার? অবশ্যই নিষ্ক্রিয় গ্যাস নিয়নের। নিয়নের পরে কি হবে, বা নিয়নের থেকে একটু বেশি কার? 2 নম্বর গ্রুপ বেরিলিয়ামের। 2 নম্বর গ্রুপের পর এইখানে কিন্তু আবার ওই নিয়মটা মানছে। ঠিক আছে, 2-এর পরে 15 নম্বর গ্রুপ, মানে এই যে নাইট্রোজেন। ঠিক আছে, বেরিলিয়ামের পরে নাইট্রোজেন, তারপরে আবার কিন্তু 13 নম্বর গ্রুপ, এই যে বোরন, তারপরে আবার 1 নম্বর গ্রুপ লিথিয়াম, তারপরে কার্বন। কার্বনের পর কেউ আবার নাইট্রোজেনের বসাইতে চাই না, নাইট্রোজেন অলরেডি আমরা বসাই দিছি। কার্বনের পর অক্সিজেন, অক্সিজেনের পরে ফ্লোরিন। বুঝতে পারছো? এটা মুখস্থ রাখার কোনো দরকার নাই, আমি জাস্ট যেভাবে বুঝাইছি ওইটা বুঝলেই হইলো। ঠিক আছে, সব পারা লাগবে না, জাস্ট একটু চিন্তা করো যে কোনটার পরে কোনটা আসছে। ঠিক আছে, মান তো দেখবা, মান দেখা লাগবে না, জাস্ট এই সিরিয়ালটা দেখবে। ঠিক আছে, এখানে আবার আমি গ্রাফের মাধ্যমেও দেখাইছি। এই গ্রাফটা যদি একটু আমরা জুম করি, গ্রাফটা দিকে একটু লক্ষ্য করো। ঠিক আছে, গ্রাফটা ওই মান অনুসারে আর কি সাজানো আছে। সাপোজ এই যে আমাদের একেবারে প্রথমে এই যে হাইড্রোজেন, দেখো হাইড্রোজেনের পরে হিলিয়াম, হিলিয়ামের ইলেকট্রন আসক্তি কিন্তু অনেক কম, যেহেতু একটা কি নিষ্ক্রিয় গ্যাস না, নিষ্ক্রিয় গ্যাসের কিন্তু ইলেকট্রন আসক্তি অবশ্যই কম হবে। তারপর লিথিয়াম, লিথিয়াম যেহেতু দ্বিতীয় পর্যায়ের মৌল, এর ইলেকট্রন আসক্তি হাইড্রোজেন হিলিয়ামের থেকে অনেক বেশি। ঠিক আছে, তারপর লিথিয়াম থেকে তুমি যত আস্তে আস্তে নিয়নের দিকে আসতে চাবা, আমরা কিন্তু দেখছি যে কোনো নির্দিষ্ট সিরিয়াল নেই, এমন না যে বাড়তেই থাকবে, বাট বই অনুসারে কি বাড়তেই থাকবে, আসলে কিন্তু বাড়তে থাকে না, অনেক ব্যতিক্রম আছে। লিথিয়াম, ঠিক আছে, এটা মনে করো লিথিয়াম। লিথিয়ামের পরে কি আসবে, বা খেয়াল করো লিথিয়ামের পাশে, যাক এইটা দেখে আসলে তোমরা যদি কেউ খুব ইন্টারেস্টেড হও তাহলে এই চার্টটা দেখতে পারো, বাট আমি মনে করি না আসলে খুব একটা দরকার আছে। ঠিক আছে, যেমন দেখো এই যে সোডিয়াম, একদম আমার নিয়নের থেকে বেশি কার? নিয়নের থেকে কিন্তু বেশি ছিল আমাদের সোডিয়ামের, সরি কি বলতেছি, ম্যাগনেসিয়ামের। তো বাবার এই চারটা দেখে আমার নিজেরই মনে করো মাথা ঘুরতেছে। এই তোমাদের এগুলো দরকার নাই, ঠিক আছে, ভুলে যাও। এদিকে এটা কখনো ছিল, এই জিনিসটাই ভুলে যাও। খেয়াল করো, এখন আমাদের বইতে দুইটা কোশ্চেন আছে, সেই বই থেকে আমি তোমাদেরকে এটার ব্যাখ্যা দেই। যে প্রথম কোশ্চেন, যদি আমার কোশ্চেন থাকে যে ইলেকট্রন আসক্তি কার বেশি কার কম, আর অপশনগুলো যদি একই গ্রুপের থাকে, কি
অপশনগুলো যদি একটা নির্দিষ্ট গ্রুপের থাকে সেই সময় কিন্তু আমরা ইজিলি করতে পারি। ঠিক আছে, যেমন এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, বলো তো এরা কত নাম্বার গ্রুপের মৌল সবাই? এরা কিন্তু সবাই 2 নম্বর গ্রুপের মৌল। তো এখানে কোনো ঝামেলা নেই, এখানে একদম ওই সাইজ, ঠিক আছে, এরা পারার জন্য শুধুমাত্র তুমি সাইজের কম্প্যারিজন করলেই চলবে। আবার অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে তোমার কোশ্চেনে যে গ্রুপের মৌলগুলো দেছে সেই গ্রুপটা 16 অথবা 17 না। তো যদি 16 অথবা 17 হয় তাহলে কিন্তু ব্যতিক্রম। যেমন 17তে আমি দেখাইছি যে ফ্লোরিনের থেকে কিন্তু ক্লোরিনের আয়নীকরণ ইলেকট্রন আসক্তির মানটা বেশি। আবার 16 নম্বর গ্রুপেও কিন্তু দেখাইছি যে হওয়ার কথা ছিল অক্সিজেনের সব থেকে বেশি, কিন্তু অক্সিজেনের কিন্তু সব থেকে কম হয়েছিল। ঠিক আছে, তুমি জাস্ট এই 16 আর 17 নম্বর গ্রুপের মৌল আছে কিনা, মানে যদি অপশন এরকম থাকতো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এইগুলোর মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি, কার সব থেকে কম, এই সময় তোমার সাবধান হওয়া লাগবে যে ব্যতিক্রম 16 আর 17 নম্বর গ্রুপের মৌল দিছে কিনা। এছাড়া তোমার যে কোনো একটা গ্রুপের মৌলই যদি দেয় না কেন, তাহলে আমরা শুধুমাত্র সাইজ দিয়েই এটা পারবো। ঠিক আছে, দেখবো যে ইলেকট্রন আসক্তি কার সব থেকে বেশি, বলো তো? যার সাইজ কম তার সব থেকে বেশি। তাহলে এই মৌলগুলোর মধ্যে সাইজে সব থেকে ছোট কে? পারবা? হ্যাঁ, এই যে বেরিলিয়াম কিন্তু সাইজে সব থেকে ছোট। তাহলে ইলেকট্রন আসক্তির মান সব থেকে বেশি কার হবে? বেরিলিয়ামের। আর ইলেকট্রন আসক্তির মান সব থেকে কম হবে কার, বলো তো? যে সব থেকে বড় তারই তো ইলেকট্রন আসক্তি সব থেকে কম হবে। এখন এইখানে যে মৌলগুলো দেওয়া এর মধ্যে সব থেকে বড় কি সাইজের দিক দিয়ে? পারবা না পাস করবা? 2 নম্বর গ্রুপের আমি, হ্যাঁ কিছু বলছো? সাইজের দিক দিয়ে সব থেকে বড় হইলো এই যে আর এ বা রেডিয়াম। 2 নম্বর গ্রুপের ছন্দ শিখেছিলাম মনে আছে? বিনা মেঘনা কেয়া সারের বাসায় রাধে। তাহলে যে রাধে বা রেডিয়াম সব থেকে বড়, তাহলে তুমি এটা পারলা না। তাহলে ইলেকট্রন আসক্তি সব থেকে কম কার? রেডিয়ামের। আর সব থেকে বেশি কার? বেরিলিয়ামের। এবার বুঝছো? এখানে কিন্তু কোনো ঝামেলা নাই যদি তোমার একটা নির্দিষ্ট গ্রুপের মৌলগুলো দেয়, কিন্তু ঝামেলা বাঁচবে যদি নির্দিষ্ট গ্রুপ না দেয়, ওই সময় ঝামেলাটা বাঁচবে। যেমন এইখানে দেখো যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এরা কি সবাই নির্দিষ্ট গ্রুপের, বলো? এরা কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ের। এটা কত নাম্বার পর্যায়ের মৌল এরা? 3 নম্বর পর্যায়ের মৌল এরা। এখন 3 নম্বর পর্যায়ের মৌলের মধ্যে যারা কিছু জানে না, বা আমাদের বইতে কি লেখা জানো? আমাদের বইতে ওই সাইজ নিয়েই শুধুমাত্র এটার এক্সপ্লেন করছে, যেটা ভুল। যেমন সাইজ দিয়ে যদি তুমি এক্সপ্লেন করো তাহলে সেই অনুসারে সিলিকন সব থেকে ছোট। তাহলে সিলিকন যেহেতু সব থেকে ছোট, এর কিন্তু ইলেকট্রন আসক্তির মান সব থেকে বেশি হওয়ার কথা। আর সোডিয়াম যেহেতু সব থেকে বড়, এর ইলেকট্রন আসক্তির মান সব থেকে ছোট হওয়ার কথা, কিন্তু এটা পুরোপুরি সত্য না। ঠিক আছে, এই যে সিলিকনের ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি, এইটা কিন্তু আসলে সত্যই, এটা সত্য, কনসিডেন্স, ঠিক আছে, সত্য। কিন্তু সোডিয়ামের ইলেকট্রন আসক্তির মান সব থেকে কম না। তুমি আমারে বলো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এদের যদি তুমি ইলেকট্রন বিন্যাসটা করো তাহলে দেখতে এমন হবে না? একটা হলো 3s1, একটা 3s2। আর অ্যালুমিনিয়াম কেমন? অ্যালুমিনিয়াম হলো 3s2, 3p1। এখন বলো এদের মধ্যে কে ইলেকট্রন গ্রহণ করতে চাবে বেশি? ইলেকট্রন কে বেশি গ্রহণ করতে চাবে বলো দেখি? জানো? এই 3s1, এই 3s1 কে সোডিয়াম না? তাহলে কিন্তু সোডিয়াম এর, তারপর সোডিয়ামের পর কি হবে বলো তো? এই 3s2 আর 3s2 3p1 এর মধ্যে কে বেশি ইলেকট্রন গ্রহণ করতে চাবে? এটা হ্যাঁ বলতে পারো 3p1ই হবে। আচ্ছা আমি আপাতত লিখলাম অ্যালুমিনিয়াম, তারপরে লিখলাম ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এটা কিন্তু, এটা হলো অরিজিনাল উত্তর। কিন্তু যারা পারে না তাদের মতে সিলিকনের ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি, হ্যাঁ এইটা ঠিক আছে। কিন্তু
তারা বলবে সব থেকে কম ইলেকট্রন আসক্তি কার এই চারটা মৌলের মধ্যে। যারা জানে না তারা বলবে যেহেতু সোডিয়াম সব থেকে বড়, তাহলে এই সোডিয়ামের ইলেকট্রন আসক্তি সব থেকে কম। কথাটা কি সত্য? অ্যাকচুয়ালি ইলেকট্রন আসক্তি কার সব থেকে কম হইল? ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তি সব থেকে কম হয়েছে, তাই না? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার সামনে আগাই নাকি? এটাই ছিল একটু আসলে বোঝার বিষয়। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, পর্যায় সারণী, একটা পর্যায় সারণী লাগে আছে সামনে। আই নিড আ পর্যায় সারণী, না সামনে তো পাইতেছি না, পিছনে তো একটা আছে মেবি, ফালাই রেখে আসছি। হ্যাঁ এই যে, এই পর্যায় সারণীটার দিকে একটু লক্ষ্য করো। আমার একেবারে ডানে মনে করে যে 17 নাম্বার গ্রুপ আছে আর 16 নাম্বার গ্রুপ আছে। আমি মনে করো 15 নাম্বার গ্রুপ নিলাম না, কারণ 15 নাম্বার গ্রুপের কিন্তু মানে ব্যতিক্রম আছে, ঠিক আছে? আমি কিন্তু ইলেকট্রন আসক্তি পড়তেছি এখন, আয়নীকরণ শক্তি না। আয়নীকরণ শক্তি যখন আমরা পড়ছি তখন দেখছি যে 15 নাম্বার গ্রুপের মৌলগুলোর আয়নীকরণ শক্তির মান 16 নাম্বার গ্রুপের আয়নীকরণ শক্তির মানের থেকেও বেশি হয়েছিল। আর ইলেকট্রন আসক্তির সময় মজার বিষয় কি জানো? এই নর্মাল নিয়ম কি? নর্মাল নিয়ম হলো 14 নম্বর গ্রুপের থেকে 15 নম্বর গ্রুপের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা। কিন্তু হবে কি, 15 নম্বর গ্রুপের ইলেকট্রন আসক্তির মান 14 নম্বর গ্রুপের ইলেকট্রন আসক্তির মানের থেকেও হ্রাস পাবে। ব্যাপারটা বুঝছো? আয়নীকরণ শক্তির সময় এদের মান আরো বেশি বাইরে যাইতো, আর ইলেকট্রন আসক্তির সময় এদের মান বেশি কমে যায়। খেয়াল মানে ঠিক পাইছো এবার সবকিছু? যাই হোক, এই পেজটা আমি কেন আসছি, ধরো এখানে এই যে 17 নম্বর গ্রুপের একটা মৌল আছে আর 16 নম্বর গ্রুপে একটা মৌল আছে, বুঝছো? এখানে মনে করো আমাদের 16 নম্বর গ্রুপের মৌল আছে অক্সিজেন, আর এইখানে আছে 17 নম্বর গ্রুপের ফ্লোরিন। বলো তো এদের মধ্যে কে ইলেকট্রনকে বেশি চাবে, বা কার ইলেকট্রন আসক্তির মান বেশি হবে? এখানে যেহেতু এরা সেম পর্যায়ের, 2 নম্বর পর্যায়ের, তাই না? আবার এখানে কিন্তু কোনো 2 নম্বর অথবা 15 নম্বর গ্রুপের কোনো মৌল নাই। হ্যাঁ, কোনো নিষ্ক্রিয় গ্যাসও নাই, নর্মাল দুইটা মৌল। এ সময় আমরা কিন্তু সাইজ দিয়ে বিবেচনা করতে পারি। যেহেতু ফ্লোরিন এর সাইজটা ছোট অক্সিজেনের তুলনায়, সো ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কিন্তু অবশ্যই অক্সিজেনের থেকে বেশি। তার মানে অক্সিজেন লেস দ্যান ফ্লোরিন, বুঝছো? বা তুমি যদি একটু ভিজুয়ালাইজ করতে চাও বিষয়টা, দেখো এই যে ফ্লোরিন, এই ফ্লোরিনের ক্ষুধা লাগছে, ঠিক আছে? ফ্লোরিনের জাস্ট একটা ইলেকট্রন হইলেই সে নিষ্ক্রিয় হবে, মানে নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে। আর অক্সিজেনে যদি স্থিতিশীল হইতে চায় তাহলে 2টা ইলেকট্রন লাগবে। এখন তুমি বলো ওর ফ্লোরিন, ওর মাত্র একটা ইলেকট্রন হইলেই হয়ে যায়, তাহলে কি ফ্লোরিনের ইলেকট্রনের প্রতি খাই খাই ভাবটা বেশি থাকবে না? ও যে সবাই রিকোয়েস্ট করে যে ভাই একটা, খালি একটা ইলেকট্রন দে, একটা দিলেই আমার হয়ে যাবে, ঠিক আছে? আর অক্সিজেনের তো লাগবে 2টা, সে এই জন্য আর অত বেশি আকর্ষণ দেখায় না, চিন্তা করে একটা নাইলে নিলাম, আরেকটা আবার কে দেবে, আবার কার সামনে আমি হাত পাতবো, তাই না? তো এভাবে মনে রাখতে পারো যে ওর মাত্র একটা লাগবে, তো ওর কিন্তু খাই খাই ভাব আরো বেশি থাকবে যে মামা প্লিজ আমার একটা দে, একটা দে। প্রচুর ডেসপারেট। এভাবেও তুমি জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারো। আর নাহলে তো সাইজ দিয়ে ইজিলি ব্যাখ্যা আমি কইরাই দিছি। আশা করি এই পর্যন্ত ইলেকট্রন আসক্তিতে কোনো সমস্যা আছে বলো কোনো টপিকে? এখন দুইটা জিনিসের তুলনা করতে করো তো, লিথিয়াম বেরিলিয়াম এই দুইটার মধ্যে কার ইলেকট্রন আসক্তির মান বেশি, কার কম? এরা দুইজনই কোন পর্যায়ের মৌল, কত নম্বর পর্যায়? 2 নং পর্যায়। আচ্ছা এখন চিন্তা করো, নর্মাল নিয়ম অনুসারে কি হওয়া উচিত? বেরিলিয়ামের বেশি হওয়া উচিত নাকি কম? নর্মাল নিয়ম অনুসারে সাইজ বেশি হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি কি হবে? কম হবে। লিথিয়ামের বেশি হবে, কেন কম হবে বেরিলিয়ামের? বেরিলিয়াম অধিক স্থিতিশীল। কিভাবে অধিক স্থিতিশীল, আমি এটা কিভাবে বুঝছি? ইলেকট্রন বিন্যাস দেখা বুঝছি। কারণ বেরিলিয়ামের এস উপশক্তি স্তর
পূর্ণ, অর্থাৎ এটি অধিক স্থিতিশীল, এর ফলে নতুন ইলেকট্রনের প্রতি এর তেমন কোনো আকর্ষণ কাজ করে না। ঠিক আছে, এর জন্য বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তির মান লিথিয়ামের থেকে কম। তাহলে এই যে ব্যাখ্যাগুলো, এগুলো পরীক্ষার হলে আসলে লিখতে পারবা তো। আবার এই যে কার্বন আর নাইট্রোজেন, বলো তো মাঝখানে সাইন কি হবে, বড় চিহ্ন দেবো নাকি ছোট চিহ্ন, মানে কার ইলেকট্রন আসক্তির মান বেশি আর কার কম? তাড়াতাড়ি। পারবা না নাকি? হ্যালো? হ্যালো? আচ্ছা যাক, সম্ভবত লাইনে নেই। দেখো, কার্বন আর নাইট্রোজেন এই দুইটা মৌলের মধ্যে আমার নাইট্রোজেন যেহেতু দুইটাই 2 নম্বর পর্যায়ের মৌল, নাইট্রোজেন কিন্তু অধিক ডানে। যেহেতু নাইট্রোজেন ডানে, মানে এটা কিন্তু সাইজের দিক দিয়ে ছোট, অর্থাৎ এর ইলেকট্রন আসক্তির মান বেশি হওয়ার কথা ছিল। কিন্তু নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এখানে পি উপশক্তি স্তর অর্ধপূর্ণ অবস্থায় থাকে, অর্থাৎ নাইট্রোজেন অধিক স্থিতিশীল। এমন অবস্থায় নাইট্রোজেন বহিস্থ ইলেকট্রনের প্রতি আকর্ষণ বা কি বলে আসক্তি অনুভব করে না। ফলে নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান কার্বনের থেকে কম, মানে কার্বনের ইলেকট্রন আসক্তির মান নাইট্রোজেনের থেকে বেশি। ঠিক আছে। আচ্ছা, এই যে দুইটা তুলনা করলাম, এখন এইখান থেকে যে প্রশ্নই আসবে তোমরা পারবা। ঠিক আছে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, সিকিউ এমসিকিউ দেখতে হবে, তাইলেই পারবা। ঠিক আছে, খেয়াল করো, এই যে ইলেকট্রন আসক্তির তুলনা করার সময় আমি একদম তোমার সিরিয়াল অনুসারে দেখাই দিচ্ছি যে আমি কিভাবে চিন্তা করব। প্রশ্নটা পইরা, প্রশ্ন আসলো নিচে, নিচের কোনটির ইলেকট্রন আসক্তির মান বেশি অথবা কম, অথবা আমাকে ক্রম অনুসারে সাজাইতে বললো যে ঊর্ধ্বক্রম বা অর্ধক্রম। ঠিক আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, যে কোনো কিছু আসতে পারে। বেসিক থাকলে তুমি সব প্রশ্নের অ্যান্সার দিতে পারবা। প্রথমেই লক্ষ্য রাখবো কি, যে আমার 2 নাম্বার গ্রুপ অর্থাৎ এস উপশক্তি স্তর পূর্ণ, 15 নাম্বার গ্রুপ অর্থাৎ পি উপশক্তি স্তর অর্ধপূর্ণ, অথবা 18 নাম্বার গ্রুপ অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস এরা আছে কিনা, এই গ্রুপের মৌল আছে কিনা। যদি মৌল থাকে তাইলে আমাদের একটু কষ্ট হবে। ঠিক আছে, কারণ মানে আমার ভাবাভাবি একটু বাড়বে, একটু বেশি ভাবতে হবে। আর যদি না থাকে তাহলে তো লাইফ জিঙ্গালাল্লা মজা। দেখো, আমি তুলনা করছি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের মধ্যে একটু তুলনা কইরা দেখো তো। তুমি এই আসো লাইনে? হ্যালো? আচ্ছা দেখো, নাই সম্ভবত। এই প্রথমে দুটো অপশন আছে, ম্যাগনেসিয়াম গ্রেটার দেন সোডিয়াম গ্রেটার দেন ক্যালসিয়াম, আরেকটা আছে এইটা। এখন বলে এই দুইটার মধ্যে কোনটা ঠিক। তোমরা আগামী 30 সেকেন্ড একটু চিন্তা করো, তারপরে বলো যে কোনটা সত্যের মধ্যে। আচ্ছা যাক, এক একজনে অবশ্যই এক এক রকমের উত্তর দিছো। আমি তোমাদেরকে চিন্তা কিভাবে করবা সেটা বলি। সোডিয়াম আর ম্যাগনেসিয়াম এই দুইটা কিন্তু 3 নাম্বার পর্যায়ের মৌল, তাই না? 3 নাম্বার পর্যায়ে আছে কি কি, সোডিয়াম আছে, তারপরে ম্যাগনেসিয়াম আছে। আবার এই যে ক্যালসিয়াম, ক্যালসিয়াম কত নাম্বার পর্যায়ের মৌল জানো? ক্যালসিয়াম হলো 4 নাম্বার পর্যায়ের মৌল, এটা ম্যাগনেসিয়ামের ঠিক নিচে থাকে। এই জন্য আমাদের কিন্তু পর্যায় সারণীর খুব ভালো নলেজ থাকা লাগবে। ঠিক আছে, এখন যারা শুধুমাত্র জানে যে সাইজ, শুধুমাত্র সাইজ সম্পর্কে জানে, তারা ভাববে যেহেতু ক্যালসিয়াম সব থেকে বড়, তাহলে ক্যালসিয়ামের বুঝি ইলেকট্রন আসক্তির মান সব থেকে কম। তারপরে তারা চিন্তা করবে সোডিয়াম, সোডিয়াম কি, না সরি ম্যাগনেসিয়াম কি। দেখো, ম্যাগনেসিয়াম কিন্তু এই 3টা মৌলের মধ্যে সব থেকে ছোট। কিভাবে? কারণ এই সোডিয়াম ম্যাগনেসিয়াম দুইটাই 3 নাম্বার পর্যায়ের, কিন্তু ম্যাগনেসিয়াম যেহেতু সোডিয়ামের ডানে, অর্থাৎ ম্যাগনেসিয়াম কিন্তু ছোট। তাহলে ম্যাগনেসিয়াম যেহেতু সব থেকে ছোট, এর ইলেকট্রন আসক্তির মান সব থেকে বড় হওয়ার কথা বা বেশি হওয়ার কথা, তাই না? তাহলে ম্যাগনেসিয়াম যেহেতু সব থেকে ছোট, এই ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি হওয়ার কথা। তারপরে হওয়ার কথা সোডিয়ামের মাঝামাঝি। আর সব থেকে কম ইলেকট্রন আসক্তি থাকা উচিত ক্যালসিয়ামের, যেহেতু ক্যালসিয়াম সব থেকে সাইজে বড়। ঠিক আছে, এই জন্য অনেকে কি করবে, এই প্রথম অপশনটা চুজ করবে। কি করবে? প্রথম অপশনটা
চুজ করবে, কিন্তু প্রথম অপশনটা কিন্তু হবে না। আমি তোমাকে কি বলি এটারে, বাট হবে না কেন, তাই না? এর ব্যাখ্যা কি, কেন এই যে দ্বিতীয় অপশনটা হবে, কেন হবে? একটু ইলেকট্রন বিন্যাসের দিকে লক্ষ্য করো, তাইলেই বুঝতে পারবা। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আচ্ছা বুঝলাম ক্যালসিয়াম সব থেকে বড়, বাট ইলেকট্রন আসক্তি আমাদের কিন্তু শুধুমাত্র সাইজের উপর ডিপেন্ড করে না, আমাকে আরও কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন এখানে সোডিয়ামের ইলেকট্রন আসক্তি অ্যাকচুয়ালি সব থেকে বেশি হবে। কিভাবে? কারণ সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো দেখো 3s1, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 3s2, আর ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসও হইল 4s2। বুঝতেই পারতেছো, যেহেতু 3s2 4s2 মানে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম এই দুইটা কিন্তু এস অবশক্তি স্তরটা পূর্ণ, অর্থাৎ এরা কিন্তু অবশ্যই ইলেকট্রনের প্রতি ভালোবাসা থাকবে না অতিরিক্ত, এর কারণে এদের ইলেকট্রন আসক্তির মান কম হবে। তাহলে এদের যদি কম হয়, যদি ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের মান কম হয়, তাহলে বেশি হবে এদের থেকে সোডিয়ামের। এই জন্য সব থেকে বেশি হইল সোডিয়ামের ইলেকট্রন আসক্তি। আচ্ছা এরপরে দেখো বাকি আছে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম। যেহেতু ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম একই গ্রুপের মৌল, এদের ইলেকট্রন বিন্যাসও কিন্তু একই রকমের। এখন ইলেকট্রন বিন্যাস যদি মিল্লা যায়, তাহলে আমরা কিসের দিকে তাকাবো? আমরা সাইজের দিকে তাকাবো। ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে ছোটকে, ম্যাগনেসিয়ামটা ছোট, তাহলে ম্যাগনেসিয়ামের কিন্তু ক্যালসিয়ামের থেকে আয়নিক ইলেকট্রন আসক্তির মান বেশি হবে। এর জন্য ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম। বুঝতে পারছো আশা করি? এর জন্য অপশন খ বা অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। হ্যালো, আচ্ছা দেখো ইলেকট্রন আসক্তি তুলনা করার সময় এই যে প্রথমে এই জন্য বলছি যে 2 নাম্বার, 15 নাম্বার, 18 নাম্বার এই গ্রুপের মৌলগুলো আছে কিনা আমাদের লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত মৌল সমূহের ইলেকট্রন বিন্যাস করে দেখব, স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস কারো আছে কিনা। মনে করো যার 2 নাম্বার, 15 নাম্বার বা 18 নাম্বার গ্রুপের মৌলগুলো মুখস্থ না, সে কিভাবে পারবে? তার তো প্রত্যেকটার এভাবে আলাদা আলাদা ইলেকট্রন বিন্যাস করাই লাগবে। ইলেকট্রন বিন্যাস কইরা সে দেখবে যে কত নাম্বার গ্রুপের বা কত নাম্বার গ্রুপের মৌল, এগুলো করে করে দেখবে। হ্যাঁ, এরপরে বুঝবে যে কে বেশি স্থিতিশীল আর কে কম স্থিতিশীল, তাই না? যেমন এই যে 3s2 4s2 যেহেতু বেশি স্থিতিশীল, এর ফলে এদের কিন্তু ইলেকট্রন আসক্তির মান কম। 3 নাম্বারে দেখলা প্রথমে আমি ব্যতিক্রমগুলা নিয়ে ভাবছি, ব্যতিক্রম ধর্মী কারা কারা আছে, কোন কোন গ্রুপ। এরপরে আমি সলিউশন দিছি, যাদের গ্রুপ মুখস্থ না তারা শুধুমাত্র ইলেকট্রন বিন্যাস কইরা তারপর গ্রুপের নাম্বার বের করবা, ঠিক আছে? আবার এরপরে আমাদের সাইজ নিয়ে ভাবতে হবে, যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি বলে নিচের কোনটির ইলেকট্রন আসক্তির মান সব থেকে বেশি, আমি খুঁজবো যে কার সাইজ সব থেকে কম। এখন সাইজ নিয়েও তুমি ভাবলা, তারপর ওই অনুসারে তুমি সাজাইতে পারবা না। এখানে কিন্তু আমি স্টার দিয়ে একটা কথা লিখছি যে 17 নম্বর গ্রুপের ইলেকট্রন আসক্তির ক্রম, এটা কিন্তু একটু আগেও আমি দেখাইছি যে হওয়া উচিত ছিল ফ্লোরিনের সব থেকে বেশি, যেহেতু ফ্লোরিন সব থেকে ছোট। কিন্তু আমার ক্লোরিনের মান, ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিনের থেকেও বেশি হয়েছে। কারণও কিন্তু একটু আমি ব্যাখ্যা করে আসছি, তাই না? ওই যে ইলেকট্রন মেঘের ঘনত্ব দিয়া। যদি ওইসব মৌল না থাকে তবে কিন্তু শুধুমাত্র সাইজ নিয়ে ভাবলেই আমার চলবে, তখন আর এত কিছু ভাবা লাগবে না, ঠিক আছে? যদি ব্যতিক্রম ধর্মে এই গ্রুপের কোনো মৌল না থাকে, তাহলে শুধুমাত্র সাইজ নিয়ে ভাবলেই আমার কাজ চলে যাবে। আর লক্ষ্য রাখবো যে এই যে 17 নম্বর ক্লোরিন ফ্লোরিন আবার অক্সিজেন সালফার এই মৌলগুলো দেওয়া আছে কিনা, ঠিক আছে? যদি দেওয়া না থাকে তাহলে জাস্ট সাইজ দিয়ে আমরা দুনিয়া উদ্ধার করতে পারবো। আচ্ছা এখন দেখো তো, এই যে সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস আমি এখানে করছি যে অরবিটালের ভিত্তিতে করছি, 2p(x2) 2p(y2) 2p, আচ্ছা দাঁড়াও তো, হ্যাঁ 2p(x,y,z). আবার সোডিয়ামের এই যে 3 নাম্বার শক্তি স্তরে 3s1 আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 3s2। এখন এইটা দেখেই তুমি কিন্তু বুঝতে পারতেছো যে ইলেকট্রন আসক্তি কার থাকবে, সোডিয়ামের থাকবে নাকি ম্যাগনেসিয়ামের? বলো তো। এই 3s এটা তো অলরেডি পূর্ণ আছে, তো এইখানে কিন্তু অবশ্যই ইলেকট্রন আসক্তির মান কম। সোডিয়াম তার থেকে ইলেকট্রন আসক্তি বেশি প্রদর্শন করবে। যদিও সাইজের ভিত্তিতে যদি জাস্ট কেউ মানে চিন্তা করে, তার মনে হবে যে ম্যাগনেসিয়াম যেহেতু ছোট সোডিয়ামের থেকে, তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তির মান বেশি। কিন্তু আমরা কিন্তু
ইলেকট্রন বিন্যাস করলে সহজেই বুঝতে পারবো যে কেন সোডিয়ামের ইলেকট্রন আসক্তি ম্যাগনেসিয়ামের থেকেও বেশি। ঠিক আছে, হোয়াট অ্যাবাউট কার্বন, নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন? এদের যদি আমরা একটু ইলেকট্রন বিন্যাসটা করি অরবিটালের ভিত্তিতে, কার্বনের 6টা, নাইট্রোজেনের কটা 7টা, তাহলে 1:2 2:2 2p(x) প্রত্যেকটাতে একটা একটা। অক্সিজেনের কেমন 1:2 2:2 2p(x2 2py1 2pz1। আচ্ছা ঠিক আছে, দেখো তো 8টাই আছে, হ্যাঁ ঠিক আছে, একদম ইলেকট্রন বিন্যাস এটাই। এখন বলো ইলেকট্রন বিন্যাস দেখা দেখা যে কার ইলেকট্রন আসক্তির মান বেশি। এখানে কিন্তু 15 নম্বর গ্রুপের নাইট্রোজেন আছে। আমি কিন্তু বলছিলাম যে নাইট্রোজেন গ্রুপের, মানে যে 15 নম্বর গ্রুপের যে নাইট্রোজেন আছে, যেহেতু এর পি উপশক্তি স্তরটা অর্ধপূর্ণ, খেয়াল করো পি উপশক্তি স্তরটা কেমন, অর্ধপূর্ণ, অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাস অলরেডি অনেক বেশি স্থিতিশীল। এ কিন্তু নতুন করে আর বেশি ইলেকট্রন গ্রহণ করতে চাবে না। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি সব থেকে কম হওয়ার কথা না বলো? নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি সব থেকে কম হবে। এরপরে দেখো কার্বন আর অক্সিজেন, এদের মধ্যে কার ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি বইলা তুমি মনে করো? এখন যেহেতু এই দুইটা নর্মাল মৌল, এখানে আমি সাইজ নিয়ে ভাববো। হ্যাঁ, যেহেতু অক্সিজেন সাইজে ছোট কার্বনের থেকে, তাহলে কিন্তু অক্সিজেনের ইলেকট্রন আসক্তির মান বেশি হবে। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি কার? অক্সিজেনের। আর সব থেকে কম কার? নাইট্রোজেনের। তাহলে মাঝখানে কে থাকবে? মধ্যবিত্ত কার্বন। ঠিক পাইছো তোমরা? আর যারা শুধুমাত্র সাইজ নিয়ে চিন্তা করবে তাদের লিস্টটা কেমন হবে জানো? তাদের সব থেকে বেশি কার, যেহেতু তাদেরও সব থেকে বেশি অক্সিজেনই হবে, তারপরে হবে নাইট্রোজেন, আর তারপরে হবে কার্বন। ঠিক আছে, কিন্তু অরিজিনাল কেমন হবে? এইটা। আর এটা হলো ভুল। ঠিক আছে, আশা করি তোমাদের এই যে ইলেকট্রন আসক্তি ফুল টপিকটা আর কোনো সমস্যা নাই। এরপরে আমাদেরকে বুঝতে হবে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা বোঝার আগে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হলো রাসায়নিক বন্ধন, বা ইংলিশে বলে কেমিক্যাল বন্ড। হ্যাঁ, রাসায়নিক বন্ধন মূলত আমরা পঞ্চম অধ্যায়ে শিখব। আপাতত একটু শর্ট আলোচনা করে নিতে হবে, নাইলে আমরা তড়িৎ ঋণাত্মকতা বুঝবো না। হ্যাঁ, দেখো রাসায়নিক বন্ধন 3 রকমের হতে পারে। কি কি? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন আর ধাতব বন্ধন। আয়নিক বন্ধনটা কাদের মধ্যে হয় জানো? একটা ধাতু আর একটা অধাতু। যেমন পর্যায় সারণীর একেবারে বাম দিকে থাকে তারা ধাতু, আর একেবারে ডান দিকে থাকে তারা হলো অধাতু। তাহলে বলতো সোডিয়াম, যেহেতু এরা বাম দিকে একেবারে 1 নম্বর গ্রুপের মৌল, সোডিয়াম একটা ধাতু আর ক্লোরিন একটা অধাতু। তাহলে এই দুইটার মধ্যে যে বন্ধনটা গঠিত হয়, এটা কেমন বন্ধন? আয়নিক বন্ধন। এই তুমি এতক্ষণ ছিলা কই? এরপরে দেখো H2O বা পানি। হ্যাঁ, পানির ক্ষেত্রে যে অক্সিজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন, এই যে বন্ধনগুলা, এখন এই বন্ধন, সমযোজী বন্ধনটা সাধারণত গঠিত হয় দুইটাই অধাতুর মধ্যে। ঠিক আছে, অধাতু অধাতু, এখানে কোনো ধাতু নেই। হাইড্রোজেন অধাতু, অক্সিজেন অধাতু। আবার কার্বন ডাই অক্সাইড, এদের মধ্যেও কিন্তু সমযোজী বন্ধন হয়, যেহেতু কার্বনও একটা অধাতু আর অক্সিজেনও একটা অধাতু। ঠিক আছে, এরা পর্যায় সারণীর ডান দিকে আছে। যেমন কার্বন কত নম্বর গ্রুপে আছে? 14 নম্বর। আর অক্সিজেন আছে 16 নম্বর গ্রুপে। ঠিক আছে, এখন এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা পঞ্চম অধ্যায়তে শিখব। আর ধাতব বন্ধন হলো তোমার একটা ধাতুর দণ্ড নেবা, ঠিক আছে, বা একটা ধাতুর কিছু একটা নেবা। এই ধাতুর মধ্যে যে পরমাণুগুলো আছে বা অণুগুলো আছে, এই অণুগুলার মধ্যে যে বন্ধনটা থাকে সেটাকে আমরা বলি ধাতব বন্ধন। এখানে আরো অনেক টার্ম আছে, পারমাণবিক শ্বাস, ঠিক আছে, তারপরে মুক্ত ইলেকট্রন বা সঞ্চরণশীল ইলেকট্রন, ওগুলো আমরা পরবর্তীতে শিখবো, এখন না। এখন আমরা যদি একটু পানির দিকে লক্ষ্য করি, পানিটা দেখতে কেমন? অক্সিজেন আর হাইড্রোজেন, তাই না? কেন্দ্রীয় পরমাণু হলো অক্সিজেন। ঠিক আছে, সবসময় কি বড় মনে করো নেতা, মাঝখানে থাকে নেতা, আর পাশে থাকে দুইজন ছোট ছোট পাতি নেতা, বা মাঝখানে থাকে হিরো, ঠিক আছে, হিরো দা সুপারস্টার শাকিব খান, আর পাশে থাকবে ছোট ছোট দুইজন নায়ক, মাঝখানে থাকবে বড় নায়ক। সেভাবেই আমাদের যে দুইটা পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন হবে, এই দুইটা পরমাণুর মধ্যে আমরা দেখ বড়কে, যেমন হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে বড়কে জানো? অক্সিজেন বড়, কারণ অক্সিজেন হলো 2 নম্বর পর্যায়ের আর হাইড্রোজেন হলো 1 নম্বর পর্যায়ের। এখানে দুইটা শক্তিস্তর আর এখানে একটা শক্তিস্তর। তাহলে এই যেহেতু বড় পরমাণু, অর্থাৎ এটা হলো গিয়া বড় ভাই। ঠিক আছে, এই বড় ভাই থাকবে মাঝখানে, আর দুইটা ছোট ছোট ভাই এরা থাকবে দুই পাশে। ঠিক আছে, মাঝখানে থাকবে বড় ভাই, দুই পাশে ছোট ভাই।
এখন অক্সিজেন যদি লক্ষ্য করি, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হলো মোট 8টা, তাই না? 1s2, প্রথমটায় 2টা যাবে আর দ্বিতীয়টায় মোট 6টা যাবে। তাহলে 1টা 2টা 3টা 4টা আরও 2টা যাবে, তাহলে মনে করো আরও 2টা, এখানে একটা 5টা, এখানে একটা 6টা। এখানে কেন দিইনি? কারণ এখানে আমি বন্ধনটা গঠন করব। আবার হাইড্রোজেনের তো কয়টা থাকে? হাইড্রোজেনে কিন্তু একটাই থাকে। ধরো আমি ওই একটা এখানে দিছি, আবার এই যে হাইড্রোজেনের কিন্তু একটা আছে, ওই একটা হলো গিয়া এখানে আছে। এখন তুমি এই ছবিটার দিকে যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবা, দেখো তো হাইড্রোজেনের এখন এই যে একটা শক্তিস্তর বা কক্ষপথ আছে, এখানে কয়টি ইলেকট্রন আছে? এখানে কিন্তু আর একটা ইলেকট্রন নাই, একটা ছিল, কিন্তু অক্সিজেনেরও একটা আসছে, তার মানে একটা একটা মোট কয়টা হয়ে গেছে এখন? 2টা। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের এখন 2টি ইলেকট্রন আছে। এটা দ্বিত্ব নিয়ম বলে, এটাও পঞ্চম অধ্যায়ের জিনিস। এই হাইড্রোজেনেরও কিন্তু 2টি ইলেকট্রন সব থেকে বাইরের শক্তিস্তরে। বাট অক্সিজেনে, যেই অক্সিজেনের সব থেকে বাইরের শক্তিস্তরে ছিল 6টা ইলেকট্রন, এখন সেই অক্সিজেনে একটা একটা এক্সট্রা 2টা কিন্তু ইলেকট্রন নতুন করে অ্যাড হয়েছে। ঠিক আছে, অর্থাৎ 6টা থেকে বৃদ্ধি পেয়ে অক্সিজেনের কিন্তু এখন 8টা ইলেকট্রন, আর হাইড্রোজেনেরও কিন্তু 2টা। তার মানে অক্সিজেনের যে অষ্টক নিয়ম সেটা কিন্তু পূরণ হয়ে গেছে। ঠিক আছে, আর এইটাই তো সবার উদ্দেশ্য, যে আমরা সবাই নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাই। আচ্ছা, এই যে ইলেকট্রন আমার এখানে কিন্তু এমন না যে একজন দিয়ে দিয়েছে আর একজন গ্রহণ করছে, না, এখানে কিন্তু ইলেকট্রনটা কি হয়েছে? শেয়ারিং হয়েছে। আমরা জানি শেয়ারিং ইজ কেয়ারিং। ইলেকট্রনটা কি হয়েছে? শেয়ার হয়েছে। এমন না যে একজন ছিল, যেমন এই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি হয় জানো? এই যে সোডিয়াম একটা ধাতু, সে একটা ইলেকট্রনটাকে একদম ছাইরা দেয়, একদম ছাইরা ত্যাগ করে, ত্যাগ কইরা সোডিয়াম আয়নে পরিণত হয়। আবার বাইরে একটা ক্লোরিন আছে, সে কি করে? ওই ইলেকট্রনটাকে গ্রহণ কইরা ক্লোরাইড আয়ন তৈরি করে। এখন এই যে সোডিয়াম আয়ন আর এই যে ক্লোরাইড আয়ন, এদের মধ্যে পারস্পরিক আকর্ষণ কাজ করে। ঠিক আছে, আমরা তো জানি যে ধনাত্মক আর ঋণাত্মক চার্জ বিশিষ্ট এদের মধ্যে কিন্তু, আচ্ছা, যেটা বলতেছিলাম যে যেহেতু এটা একটা পজিটিভ আয়ন আর এটা একটা নেগেটিভ আয়ন, এদের মধ্যে কিন্তু পারস্পরিক কি একটা আকর্ষণ থাকবে, তাই না? যেহেতু ইহজগতের ধনাত্মক আর ঋণাত্মক বা বিপরীত চার্জ বিশিষ্ট আয়ন পরস্পরকে কি করে? আকর্ষণ করবে সবসময়। এই আকর্ষণের যে কারণে যে বন্ধনটা সৃষ্টি হবে সেটাকে আমরা বলি আয়নিক বন্ধন। ঠিক আছে, আর এর জন্যই সোডিয়াম ক্লোরাইডকে আমরা বলি আয়নিক যৌগ। আবার এই যে পানি, পানি একটা সমযোজী যৌগ, কার্বন ডাইঅক্সাইড একটা সমযোজী যৌগ, কারণ এখানে কিন্তু সমযোজী বন্ধন আছে। ঠিক আছে, আয়নিক বন্ধন কি দুইটা, একটা ধাতু অধাতু, আর সমযোজী বন্ধন দুইটাই অধাতু। ঠিক আছে, এখন আশা করি এখানে কোনো সমস্যা থাকার কথা না, বা যেই বেসিকটা আমাদের দরকার ছিল সেই বেসিকটা আমাদের অ্যাচিভ হয়ে গেছে। এখন আমরা তড়িৎ ঋণাত্মকতা সহজভাবে বুঝতে পারবো। প্রথমেই কি বলা তড়িৎ ঋণাত্মকতায়, যে দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, তাই না? আমরা তো এটা জানি যে দুই বা ততোধিক পরমাণু অণুতে পরিণত হয় কিভাবে? কোনো একটা বন্ধনের মাধ্যমে। বন্ধনটা হইতে পারে আয়নিক, বন্ধনটা হইতে পারে সমযোজী, হইতে পারে ধাতব। বাট তড়িৎ ঋণাত্মকতা এই সংজ্ঞায় আমার লাগবে সমযোজী বন্ধন। ঠিক আছে, শুধুমাত্র সমযোজী বন্ধন। তাহলে দুইটা পরমাণু, তাহলে যেহেতু সমযোজী বন্ধন, অবশ্যই এটা দুইটা কাদের পরমাণু হবে? এটা কি একটা ধাতু একটা অধাতু হবে? না, দুইটাই অধাতু হবে। দুইটা অধাতুর পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, তখন কি? তখন এই যে অণুর মধ্যে যে দুইটা পরমাণু আছে, এই পরমাণুগুলা বন্ধন, একটা যে বন্ধন গঠিত হয়েছিল এখানে, দেখো প্রত্যেকটা বন্ধনে কিন্তু 2টি ইলেকট্রন ছিল। এই বন্ধনে 2টি ইলেকট্রন, এই বন্ধনেও 2টি ইলেকট্রন। এই বন্ধনের 2টা ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করবে। আর এই যে নিজের দিকে আকর্ষণ করার যে ধর্ম, এটাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। আমি যে তোমাকে একটু সিম্পলি দেখাই, ধরো এই যে পানি যে গঠন করছি আমরা, এই যে অক্সিজেন আর এই যে হাইড্রোজেন, হ্যাঁ, এইটা হলো একটা সমযোজী বন্ধনকে নির্দেশ করতেছে। হ্যাঁ, এখানে 2টি ইলেকট্রন আছে, এমন করে একটা ইলেকট্রন, এ আরেকটি ইলেকট্রন, এ আরেকটি ইলেকট্রন, এ আরেকটি ইলেকট্রন। এখন এই যে দেখো, খেয়াল করো, সংজ্ঞা অনুসারে আমি তোমার এইটা দিয়ে বুঝাবো। 2টি পরমাণু, এই হাইড্রোজেন একটা, অক্সিজেন একটা, 2টি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, তখন বন্ধনের ইলেকট্রন দ্বয়কে কোনো একটি পরমাণু কর্তৃক, হইতে পারে অক্সিজেন, হইতে পারে হাইড্রোজেন, কোনো একটি পরমাণু কর্তৃক নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা, বা ইংলিশে বলে ইলেকট্রোনেগেটিভিটি। এটা অবশ্যই একটা পিরিয়ডিক প্রপার্টি, মানে পর্যায়বৃত্ত ধর্ম।
আর অন্যান্য ধর্মগুলোর মতো এটাও কিন্তু সাইজের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে যদি তোমার অনেকগুলো মৌল দেওয়া থাকে তুমি জাস্ট দেখবা যে কোন মৌলের সাইজ অনেক বেশি, যে মৌলটার সাইজ অনেক বেশি তার তড়িৎ ঋণাত্মকতা কম, আর যার সাইজ অনেক কম তার তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু অনেক বেশি। ঠিক আছে, তবে এখানে কিছু ব্যতিক্রম, আসলে না ব্যতিক্রম বলতে কিছু নাই, এটা অনেক ইজি, তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি সহজ। এখন এই যে তড়িৎ ঋণাত্মকতার মান আমরা কিভাবে পাই, একটা স্কেল আছে, পাউলিং নামে একজনের একটা স্কেল আছে, সেই পাউলিং স্কেল থেকে পাউলিং এর চার্ট থেকে আমরা এই তড়িৎ ঋণাত্মকতার মানগুলো পাবো, বিভিন্ন বিভিন্ন মৌলের মান পাবো। ঠিক আছে, যেমন হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হলো 2.1, ফ্লোরিনের সম্ভবত 4, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। ঠিক আছে, কারণ ওই যে চার্ট আমরা কিন্তু খেয়াল করি, সামনের পৃষ্ঠায় আছে কি না, দেখো ওই যে প্রত্যেকটা ক্ষেত্রে এই যে মনে করো একটা পর্যায় সারণী, হ্যাঁ, এই পর্যায় সারণীর যখন তুমি নিচ থেকে উপরের দিকে যাবা তোমার যেহেতু সাইজ অনেক ছোট হইতেছে তোমার তড়িৎ ঋণাত্মকতার মান বড় হবে, আবার তুমি যখন বাম দিক থেকে ডান দিকে যাবা তখনও কিন্তু তোমার সাইজ ছোট হইতে থাকবে, মানে তোমার তড়িৎ ঋণাত্মকতার মান বড় হইতে থাকবে। তাইলে সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল কি হবে, এই বরাবর কেউ, এই বরাবর অ্যাকচুয়ালি যে ফ্লোরিন আছে সে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে বেশি হবে। ঠিক আছে, এখন এই লেখাগুলো একটু কষ্ট করে পড়বো। ওই সাইজ সম্পর্কে বলছে যে যার সাইজ কম তার বেশি, যার বেশি তার আবার তড়িৎ ঋণাত্মকতার মান কম। তড়িৎ ঋণাত্মকতা কি আছে, ই ইলেকট্রো ই আর নেগেটিভিটির এন, তাহলে একে আমরা সংক্ষেপে ইএন দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, আচ্ছা এখন আমার নিয়ামক সমূহ বইতে আছে শুধুমাত্র সাইজ, কিন্তু সাইজ ছাড়াও অ্যাজ ইউজুয়াল নিউক্লিয়ার চার্জও আছে। সাইজ গ্রুপ ভিত্তিক সম্পর্ককে নির্দেশ করে আর নিউক্লিয়ার চার্জ পর্যায়ভিত্তিক সম্পর্ককে নির্দেশ করে, মানে একটা নির্দিষ্ট পর্যায়, ধরো 2 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়ের তুমি যত বাম দিক থেকে ডান দিকে যাবা তোমার তড়িৎ ঋণাত্মকতার পরিবর্তনটা কিভাবে হবে, এই জিনিসটা মূলত আমরা নিউক্লিয়ার চার্জের সাহায্যে ব্যাখ্যা করি, সাইজের সাহায্যেও ব্যাখ্যা করতে পারি, বাট মেইন ব্যাখ্যাটা অ্যাকচুয়ালি চার্জের সাহায্যে করা উচিত। ঠিক আছে, কিভাবে, আমাদের যত বাম দিক থেকে একটু খেয়াল করো, বাম দিক থেকে যত ডান দিকে যাবা তোমার কি সাইজ তো কমতেই আছে, ঠিক আছে, আবার যেহেতু এস প্রথমে আসবে এস ব্লক মৌল, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ, মানে তুমি বাম দিক থেকে যত ডান দিকে যাবা তোমার কিন্তু শিল্ডিং ইফেক্ট কমতে থাকবে, শিল্ডিং ইফেক্ট যত কমতে থাকবে তার মানে তোমার যে নিউক্লিয়ার চার্জটা আছে প্রকৃত, হ্যাঁ ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, ওইটাকে মানটা কিন্তু বাড়তে থাকবে। এজন্য বাম দিক থেকে তুমি যত ডান দিকে আসতে থাকবা তোমার প্রকৃত নিউক্লিয়ার চার্জের মান তত বেশি বাড়তে থাকবে। এখন আমরা জানি প্রকৃত নিউক্লিয়ার চার্জ মানেই হইল ইলেকট্রনের প্রতি আকর্ষণ, তাই না, ওই যে ইলেকট্রন আসক্তির মতো, তাই ইলেকট্রনের প্রতি আকর্ষণ যার বেশি হবে সেই তো মানে ওই যে সমযোজী বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে টানবে। এই জন্য আমি বলতে পারি যে তড়িৎ ঋণাত্মকতার যে ব্যাখ্যাটা এটা অনেকটা ইলেকট্রন আসক্তির মতোই। আমাদের যদি পরীক্ষায় আসে যে নিচে মনে করো অনেকগুলো মৌল বলবে এদের মধ্যে কার ইলেকট্রন আসক্তির মান বেশি বা কার কম, তোমরা সাইজের কথা তো অবশ্যই বলবা, সাইজ দিয়া শুধুমাত্র এটা বলবা না যে ওর সাইজ বেশি এর জন্য ওর তড়িৎ ঋণাত্মকতা কম, এগুলো বলবা না, শুধু ব্যাখ্যা করবা যে যেহেতু ধরো আমি কিছু এক্সাম্পল দিই, একটু খেয়াল করো ভাইয়া, ধরো সোডিয়াম আর হইলো আমাদের পটাশিয়াম, শুধুমাত্র এইটা বলবা না যে পটাশিয়ামের সাইজ অনেক বড় এই জন্য এর তড়িৎ ঋণাত্মকতার মান কম, না এইভাবে না, আমরা ব্যাখ্যা করব যে পটাশিয়ামের যেহেতু সাইজ অনেক বেশি এর ফলে বহিস্থ ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব অনেক বেশি, যার ফলে প্রকৃত নিউক্লিয়ার চার্জের মান অনেক হ্রাস পায়, ফলে নতুন ইলেকট্রনের প্রতি পটাশিয়ামের নিউক্লিয়াস ততটা আকর্ষণ অনুভব করে না, এর ফলে এর তড়িৎ ঋণাত্মকতা কম। ঠিক আছে, ফলে আবার আরেকটা লাইন অ্যাড করতে পারো যে এর ফলে সমযোজী বন্ধনস্থ ইলেকট্রনের প্রতি পটাশিয়ামের নিউক্লিয়াস ততটা আকর্ষণ অনুভব করতে পারে না। ঠিক আছে, বা আমরা যদি এই যে পাশের যে ছবিটা আছে এই পৃষ্ঠায় আর আসলে তেমন কিছু নাই, মোটামুটি তড়িৎ ঋণাত্মকতা এইটাই, আর কিছু না। একটা চার্ট আছে, চার্টটা সামনের পৃষ্ঠা আমি তোমাদেরকে এখন দেখাবো। এই যে দেখো অক্সিজেন আর হাইড্রোজেন, অক্সিজেনের কিন্তু সাইজটা তুলনামূলকভাবে বেশি আর হাইড্রোজেনের কি সাইজটা তুলনামূলকভাবে কম, তাহলে যেহেতু অক্সিজেনের সাইজ বেশি এর ফলে অক্সিজেন আর আচ্ছা দেখো অক্সিজেন আর হাইড্রোজেন এদের মধ্যে কিন্তু অক্সিজেন যেহেতু 2 নম্বর পর্যায়ের, সো এর কিন্তু সাইজটা বেশি হওয়ার কথা,
বাট সম্ভবত আমার আসলে একটু মনে পড়তেছে না, তোমরা একটু গুগল করে দেখো তো আসলেই সাইজ বেশি কিনা। মানে যেহেতু অক্সিজেন অনেক বেশি ডানে, এর ফলে আমার সঠিকভাবে বলতে পারতেছি না আসলে এর সাইজ বেশি নাকি কম। তোমরা একটু গুগল করো। বাট আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 3.5, বেশ ভালোই বেশি, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও তো একটু, যাক সামনের পৃষ্ঠায় দেখো পাউলিং স্কেল আছে, হ্যাঁ পাউলিং এর এই যে মান আছে দেওয়া কতগুলো মৌলের, যেমন হাইড্রোজেনের হলে 2.5। এটা পারা অনেক সহজ, কেউ ভয় পাইও না। হাইড্রোজেনের 2.1। আর এই পাশে যে আমার নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে 18 নম্বর গ্রুপের, কি কি, এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এদের এদের কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান হলো 0। কত? এদের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 0, ঠিক আছে, কারণ এরা তো নতুন ইলেকট্রনের প্রতি কোনো আকর্ষণ অনুভব করবে না। ফলে এরা যদি সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, যদিও হবেই না আসলে, এরা কিন্তু সমযোজী বন্ধনে খুব একটা আবদ্ধ হয় না, তবে জিনন কিছু কিছু ক্ষেত্রে সমযোজী বন্ধন গঠন করে। ওই ক্ষেত্রগুলোতেও সমযোজী বন্ধনের প্রতি, মানে সমযোজী বন্ধনের যে ইলেকট্রনটা থাকবে, বন্ধন তো এমনি এমনি গঠিত হয় না, বন্ধন মানেই হলো দুইটি ইলেকট্রন, ঠিক আছে, দুইটি ইলেকট্রনের সমন্বয় একটা বন্ধন গঠিত হয়। তাহলে ওই বন্ধনের যে ইলেকট্রন দুইটা থাকবে, ওই ইলেকট্রনের প্রতি এরা কোনো আকর্ষণ অনুভব করবে না। ফলে নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতার মান হবে 0, ঠিক আছে। এখন বাকি আছে কি কি, এই যে হাইড্রোজেনের 2.1, এরপর তুমি নিচে আসবা, নিচে তোমার হয়ে যাবে একদম 1। এরপর তুমি ডানে যাইতে থাকবা, তোমার তড়িৎ ঋণাত্মকতার মান 0.5 করে বাড়তে থাকবে। দেখো 1, বেরিলিয়ামের 1.5, বোরনের 2, 2.5, 3, 3.5, 4। এই যে ফন বা এই যে ফ্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেন, এদের কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান বলতে পারো সব থেকে বেশি, ঠিক আছে। এই জন্য আমরা জিনিসটা এইভাবে লিখি যে এফ তড়িৎ ঋণাত্মকতার ক্রম, এফ গ্রেটার দেন ও গ্রেটার দেন এন। আমি মনে রাখি, বলি ফন কি, ফন সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লোরিন, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। এখন এদিকে একটু লক্ষ্য করো যে এই দেখলাম মানগুলো আমি কিভাবে তোমাদেরকে মুখস্থ করাই দিলাম। তারপর আরেকটু নিচে যাও, 3 নম্বর পর্যায়ে, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এগুলো লাগবে না, 1, 2 আর 3, এই 3টা পর্যায়ের এই মৌলগুলার তড়িৎ ঋণাত্মকতার মান মুখস্থ রাখবে। এটা ছিল 1, বাট এটা কত হয়ে গেছে 0.9, মানে এই 1 থেকে একটু কমছে, 0.9 হয়েছে। এখন তুমি যত ডানে যেতে থাকবা তুমি 0.3 করে যোগ করবা, এটা 0.9, এটা 1.2, 1.2, আবার এটা 1.5, এটা 1.8, এটা 2.1, 2.1 এর পরে আমার আবার 2.5 হবে এটা, ঠিক আছে, 2.4 কিন্তু হবে না, এটা 2.5 হবে। তারপর এটা হবে ডিরেক্ট 3, মানে এইখানে ফসফরাস পর্যন্ত আমার 0.3 করে আমি যোগ করছি। ফসফরাসের পর যখন সালফারে যাব তখন আমি কিন্তু 0.4 যোগ করছি। আবার সালফার থেকে যখন আমি ক্লোরিনে যাব তখন আমি 0.5 যোগ করছি, ঠিক আছে। এই টেকনিকগুলো ইউজ করে একটু কষ্ট করে হইলেও হাইড্রোজেন থেকে ক্লোরিন এই প্রত্যেকটার তড়িৎ ঋণাত্মকতার মান মুখস্থ করবা। আর এটা মনে রাখবা যে নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 0। আশা করি আজকে ক্লাসে আমি যা যা পড়াইছি এগুলো সব আসলে তোমরা পারবা। তড়িৎ ঋণাত্মকতা অনেক ইজি একটা টপিক, এখানে তেমন কোনো ব্যতিক্রম আসলে নাই, ঠিক আছে। এই যে চারটা জাস্ট মুখস্থ রাখবা, আর যদি কোশ্চেন আসে তুলনা করবে, যে মনে করো তোমাকে মাল্টিপল কিছু মৌল দেবে, সাপোজ বলল যে ক্যালসিয়াম, এদিকে বলল মনে করো ফসফরাস, হ্যাঁ, আর বলল ধরো কার কথা বলবো, ম্যাগনেসিয়াম। এই 3টা মৌলের মধ্যে আমাকে তুলনা করতে বলবে যে কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। এক্ষেত্রে তোমার কিন্তু জাস্ট একটা জিনিসই মাথায় রাখা লাগবে, সেটা হলো সাইজ। এখানে কিন্তু আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন আসক্তির মতো নিউক্লিয়ার চার্জ বা ওই মানে আছে, ইফেক্ট আছে, কিন্তু ওগুলো নিয়ে খুব একটা ভাবা লাগে না, ঠিক আছে, ঝামেলা করে না আর কি। শুধুমাত্র সাইজ নিয়ে ভাবলেই তুমি এটার অ্যান্সার ইজিলি করতে পারবে। এখানে কিন্তু কোনো ওই যে 2 নম্বর গ্রুপ, তারপর 18 নম্বর গ্রুপের জিনিসটা আছে, হ্যাঁ 18 নম্বর গ্রুপের সবার তড়িৎ ঋণাত্মকতার মান হবে 0। বাট এছাড়া ওই যে 2 নম্বর গ্রুপ বা 15 নম্বর গ্রুপ এদের ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা হয় না, সব আগের মতোই। বুঝতে পারছি? আচ্ছা তাহলে বলো তো আমার ক্রমটা কেমন হবে, কার তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে বেশি হবে বলো দেখি, সাইজ সব থেকে কম কার? এই ম্যাগনেসিয়াম আর ফসফরাস, এই দুইটা হইলো 2 নম্বর পর্যায়ের, আর ক্যালসিয়াম হইলো 3 নম্বর পর্যায়ের, তাই না? এই দাঁড়াও দাঁড়াও, সরি ভুল বলছি, ফসফরাস আর ম্যাগনেসিয়াম এগুলো হলো 3 নম্বর পর্যায়ের, আর ক্যালসিয়াম হলো 4 নম্বর পর্যায়ের।
একটু সিলি সিলি মিস্টেক হইতেই পারে, ঠিক আছে? জীবন মানেই ভুল, ম্যান ইজ মর্টাল নাকি? আচ্ছা, মানুষ মাত্রই ভুল, এর সঠিক ট্রান্সলেশন তোমরা কে কে জানো কমেন্ট করো তো। এই যে ফসফরাস আর ম্যাগনেসিয়াম এই দুইটাই যেহেতু 3 নাম্বার পর্যায়ের, আর ক্যালসিয়াম হইলো 4 নাম্বার পর্যায়ে, তাহলে ক্যালসিয়াম অবশ্যই এদের থেকে বড়। তাহলে ক্যালসিয়ামের কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে কম হবে, তাই না? আচ্ছা, আমি কি সাইন দিলাম, তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে কম হবে। আর ফসফরাস আর ম্যাগনেসিয়ামের মধ্যে যেহেতু ম্যাগনেসিয়াম ডানে অবস্থিত, অর্থাৎ ম্যাগনেসিয়ামটা, সরি, ফসফরাসটা ম্যাগনেসিয়ামের থেকে সাইজের দিক দিয়ে ছোট হবে। যেহেতু ফসফরাস ছোট, তাহলে ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু অবশ্যই বেশি হবে ম্যাগনেসিয়ামের থেকে। তাহলে প্রথমে সব থেকে বেশি ফসফরাসের, ফসফরাসের থেকে একটু কম হইলো ম্যাগনেসিয়ামের, আর সব থেকে কম হইলো ক্যালসিয়ামের, যেহেতু ক্যালসিয়াম সব থেকে বড়। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তুমি কিন্তু চাইলে এই চার্ট থেকে মিলাইতেও পারো। ফসফরাসের কত, 2.1, 2.1 ইজ গ্রেটার দেন 1.2 অ্যান্ড 1.2 ইজ গ্রেটার দেন 1। দেখছো আমাদের কিন্তু মিললে গেছে। ঠিক আছে, আশা করি কারো কোনো সমস্যা নাই। যে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো। আজ ক্লাস এই পর্যন্তই। সবাই নিজেরা ভালো থাকবা এবং অপরকে ভালো রাখবা। আসসালামু আলাইকুম।